পৃথিবীর প্রত্যেকটি পুরুষ ভালো হবে, দুর্নীতিপরায়ণ হবে, নাকি ন্যায়পরায়ণ হবে, এটা ডিপেন্ড করে তার সহধর্মিনীর উপর। কত যে ঠকেছি, কত যে বঞ্চিত হয়েছি, কত জায়গায় যে অপমানিত হয়েছি, এ সীমারেখানে। অনেক হ্যাকাররা কল করেছে আমাকে, এত ডলার পে করেন, না হলে হ্যাক করে দিব। আমি বলেছি পেজটা ঘুরে দেখেন, মানুষ কখনো দামি হয় না। পৃথিবীতে কেউ কখনো কারোর দায়িত্ব নিতে চায় না, এক মুঠা ভাত দিতে চায় না। সেখানে মানুষ লাখ লাখ টাকার একটা মেকাও পাখি কিনে এনে খাঁচায় পুষতেছে। মানুষের চেয়ে এত দুর্বোধ্য প্রাণী আর এত নিষ্ঠুর প্রাণী আর একটাও নেই জগতে। শুধুমাত্র মানুষই সব পারে, আর কোনো প্রাণী পারে না। যে মানুষ শাহবাগের মোড়ে রিকশার উপরে দিব্যি ঘুমিয়ে গেল, সে সফল। কৃষককে ডিগনিটিটা দেয়া হোক, কৃষককে প্রথম সারি চেয়ারটা দেওয়া হোক, কৃষককে ঘোষণা করা হোক এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, এ প্রজন্মের হিরো। আমার তো মনে হয় প্রত্যেকটি নারী আসলে যন্ত্রণার বিশাল বড় একটা গোডাউন তৈরি করে রেখেছে হৃদয়ের ভিতরে। খুলে দিলে পৃথিবী প্লাবন হয়ে যাবে। আপনি জীবনকে আসলে কিভাবে দেখেন? আপনার পছন্দের এমন 3 জন কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবেন আপনি। পুরুষের সফলতার পিছনে নারীর অবদান আসলে কতটুকু দরকার? ব্যাংকের তো একদম সেটেলড একটা জব ছেড়ে দিয়ে আসলে এই গ্রাম্য পথকে বেছে নিয়েছেন, কোনো আক্ষেপ আছে? আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে এমন একজন গেস্টকে আমরা পেয়ে গেছি, সে আর কেউ না, সে হলো চিত্ত মিডিয়ার আমাদের জুয়েল ভাই। তো জুয়েল ভাইকে আপনারা সবাই কম বেশি চিনেন। তো আমরা ভাইয়ের সাথে আজকে গল্প করব, আড্ডা দিব, একেবারে আমরা ক্যাজুয়াল একটা আড্ডা দিব। তো আমরা একদম প্রথমে ভাইয়ের কাছে যাব। ভাইয়া, আপনার আরজে কিবরিয়া ভাইয়ের লাস্ট শোতে আমি আপনার পুরা পডকাস্টটা শোনার পরে একদম লাস্ট পার্টটুকুতে এসে আমি সত্যি কথা বলতে গেলে আমি অনেক ইমোশনাল হয়ে কান্না করছি। এবং আমার ধারণা এই পডকাস্টটা দেখে অনেক মানুষ কান্না করছে। মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনার কি এই জায়গাটা নিয়ে কিছু বলার আছে? না, আসলে আপনার সাথে যেটা ঘটেছে বা আপনার জীবন যেরকম, যদি আপনি ঠিকঠাক সেটা বলেন, তাহলে সবার জীবনের গল্পটাই অনেক বেশি দুঃখের, কষ্টের। সুখ একটা সাময়িক অনুভূতির নাম, এটা মানুষের জীবনে অল্প সময়ের জন্য আসে। সুখ এমন একটা সময় যে সময়টা চোখের পলকে হারিয়ে যায়। জীবনের বেশিরভাগটাই হচ্ছে দুঃখ দিয়ে ঘেরা। সুতরাং সবার জীবনই এরকম। হয়তোবা ওই সময় আলোচনার পরিপ্রেক্ষিতে আমার প্রয়োজন ছিল কথাগুলো বলার, বা সিচুয়েশন বলছিল যে এটা বলতে হবে, তাই বলা হয়েছিল। এটা আসলে আমি মনে করি না যে খুব একটা অন্য কিছু। আমি আসলে আপুর স্ট্রাগল থেকে শুরু করে আপনার প্রত্যেকটা কথায় এতটা মানে মনের মধ্যে যে লেগে যায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। মানে আমি অনেকক্ষণ ধরে শুধু জিনিসগুলো ভাবতেছিলাম যে আসলে মানে কতটা আসলে মানে একটা মানুষের জীবনে আসলে আপনি যেটা বললেন যে এইমাত্র একটা ভালো পয়েন্ট বলছেন যে যদি তুলে ধরা যায় তাহলে আসলে ইমোশনাল বা অ্যাটাচমেন্ট আমরা পেয়ে যাই। ভাই, আমি একদম একটা কমন প্রশ্ন দিয়ে শুরু করতে চাই মেনলি আজকের পডকাস্টটা। সেটা হলো যে ভাই, আপনি প্রত্যেকটা পর্বগুলাতে আপনি একটা কলম হাতে নিয়ে শুরু করেন। এখনো আছে তো? এখনো আছে। এই কলমটার উদ্দেশ্য কি? পেইন থাকলে যেটা হয় সেটা হচ্ছে একটা স্পিরিচুয়াল পাওয়ার পাওয়া যায়। কারণ পেইন থাকা মানে হচ্ছে সৃষ্টির অনুভূতিগুলো ব্যক্ত করা। আচ্ছা, আপনার মনে যেটা আসছে, হৃদয়ে যেটা আসছে, সেটা আপনি চাইলে লিখে ফেলতে পারছেন কোথাও না কোথাও। আচ্ছা, হ্যাঁ। যার কাছে কলম নেই, তার মনে যত কিছুই থাক, সেটা কিন্তু সত্যিকার অর্থেই অর্থবহ হয়ে উঠছে না। কলমের না সাথে লিখতে একটা পারলে হবে না। খাতা তো থাকা দরকার। পেন যদি থাকে আপনি গাছের পাতাও রেখে ফেলতে পারেন। আবার কিন্তু আমাদের কাগজও থাকে, সেটা পকেটে থাকে। এখনো আছে পকেটে, কাগজের টুকরো আছে। আচ্ছা। তো যখন কোনো কিছু মাথায় আসে তখন আমি সেটা লিখে ফেলি। আর মূলত কন্টেন্ট তৈরি করতে গিয়ে সবকিছুই তো আর মানে আধ্যাত্মিকভাবে চলে আসে না। না। এই ধরুন আপনি একটা প্রকৃতির মধ্যে আছেন, তো সেখানে থাকার সময় কিছু কথা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটি যদি আপনি না লিখে ফেলেন, পরবর্তী কিন্তু আপনার মনে আসবে না। কারণ আর সিচুয়েশন সবসময়ই নতুন কথার জন্ম দেয়। এই ধরুন আপনি ভাঙাচোরা দুর্গন্ধযুক্ত একটা হলে বসে একটা মুভি দেখবেন, সেই একই মুভি আপনি একটা ভালো সিনেপ্লেক্সে দেখবেন, পাশে আপনার প্রেয়সীকে বসিয়ে, অনুভূতি কিন্তু একরকম নয়। অনুভূতি ভিন্ন রকম, এবং ভিন্ন রকম ফিলিংস, এবং ওই মুভিটার দৃশ্যপট তখন চেঞ্জ হয়ে যাবে। ভাল লাগবে, ভীষণ ভালো লাগবে। সুতরাং অবশ্যই সিচুয়েশন একটা ফ্যাক্টর। ধান ক্ষেত কিংবা সরিষা ক্ষেতের পাশে বসে থাকলে যে শব্দগুলো মাথায় আসবে, সেটা কিন্তু আপনি বাইক রাইড করার সময় নাও আসতে পারে। অবশ্যই, তো অবশ্যই। যখন যেটা আসে সেটা লিখে ফেলার ধান্দা, পেন রেখে দিই। আচ্ছা, আমার এখনো মনে হচ্ছে কি মানে আমি স্বপ্নে আছি। কেন স্বপ্নে আছি? আমি তো আপনার সব কন্টেন্ট শুনতাম এবং দেখতাম। আমার কাছে এখনো মনে হচ্ছে যে আমি দেখতেছি আর শুনতেছি, এরকম একটা অবস্থা। আপনি আমার সামনে বসে আছেন। ভাইয়া, আমরা আসলে প্রত্যেকটা পর্বগুলো অনেক ক্যাজুয়াল কনভারসেশন রাখার চেষ্টা করি। একেবারে ছোটবেলা থেকে আমরা একটু শুরু করি। শৈশবটা কেমন কাটছিল? খুব ভালো না, আচ্ছা। একদমই ভালো না। কারণ ওখানে শুধু অপ্রাপ্তিতে ভরা।
আর অপ্রাপ্তিগুলো ছিল বলে হয়তো বা সৃষ্টি করা মানসিকতা তৈরি হয়েছে। হুম, আমার খুব ছোটবেলায় 12 টাকার একটা টেনিস বল কেনার খুব স্বপ্ন ছিল। আচ্ছা। ওইটা আমার ড্রিম ছিল ওই সময়। মনে হচ্ছে যে এটা আসলে হুম, কিনতেই হবে। এবং আসলে আমার কাছে এই প্রশ্ন যদি কেউ করে, আমি কখনো কল্পনাও করিনি যে আসলে আমি কখনো এই অনলাইন প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করব বা কিছু একটা করব। না, এরকম ছিলই না। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। আমার ছোটবেলার স্বপ্নই ছিল হচ্ছে ট্রাক ড্রাইভার হব। আচ্ছা, 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 কারণ আচ্ছা। আমাদের আ গ্রামে অনেকগুলো ট্রাক ড্রাইভার আছে। হুম, আর তাদের সাথে আমার মেশা হতো। হুম। তাদের গল্প শুনতাম। তারা বলত, "আর বলো না, সিলেটে গেলাম ৭ রঙের চা খেলাম। চট্টগ্রামে গেলাম, সেই কি চমৎকার রান্না।" আচ্ছা, মানে তারা বিভিন্ন জেলায় ঘুরতো। আমার মনে হতো যদি হচ্ছে ট্রাক ড্রাইভার হওয়া যায়, তাহলে বিভিন্ন জেলায় ঘোরা যাবে ঘুরে যাওয়া। এবং এই নতুন, নতুন খাবার ট্রাই করা যাবে। এবং একটা বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। ট্রাক ড্রাইভার হলেই সারা দেশে আমি পাখির মতো উড়তে পারবো। হুম, বিভিন্ন জায়গায় ঘুরবো, দেখতে পারবো। তো তখন মনে হতো ট্রাক ড্রাইভার হওয়াটাই শ্রেয়। হুম। আমরা সবাই ছোটবেলায় ভাবি যে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আপনার চিন্তাটা একটু সিচুয়েশন আসলে আপনার স্বপ্নকে নির্ধারণ করে দেয়। কারণ আমার আশপাশে কেউ ওরকম ডাক্তার বা হচ্ছে জজ ব্যারিস্টার কেউ ছিল না। হুম, হুম, আমার হুম। বংশের বেশিরভাগ মানুষই হচ্ছে নিরক্ষর। এটা তাদের দোষ না, তাদের দুর্ভাগ্য হয়তোবা কোনো কারণে। তো বেশিরভাগই নিরক্ষর। তারা আমাকে আসলে ওই চিন্তা চেতনার মধ্যেই আমাকে বড় হতে হয়েছে। হুম, আমি সবসময় দেখেছি ওরকম গালি-গালাজ, উল্টাপাল্টা আচরণ, তারপরে ইগো, ঝগড়া, হুম, ক্ষুদ্র, ক্ষুদ্র বিষয় নিয়ে চিল্লাপাল্লা করা। এগুলো আমি দেখেছি। তো আমার স্বপ্ন বড় হওয়ার কোনো কারণ ছিল না। যেটা খুব সোজাসাপটা কথা। হুম, হুম, হুম। আচ্ছা ভাইয়া একটা একদম পুরা কমন একটা প্রশ্ন আপনার কাছে করব। আ আপনি এই যে বললেন না যে আপনি হলো যে সব জেলায়, জেলায় গিয়ে খাবারের জন্য ঘোরার ইচ্ছা ছিল। এখন তো মোটামুটি অনেকগুলা জেলা আস্তে, আস্তে ঘোরা হুম, হচ্ছে। হুম। এখন কি ওই খাবারের না, ইচ্ছাটাকে না, পূরণ করতে এখন আসলে পারতেছেন? ওই ইচ্ছাটা নেই। অনেক কিছু রেস্ট্রিকশন ও রয়েছে। ডাক্তারেরও অনেক মানে বিধিনিষেধ রয়েছে। কিন্তু ওই যে ছোটবেলায় আসলে আমাদের গণ্ডি যতটুকু থাকে আরকি, আমরা তো সেই অনুপাতে প্ল্যান করি। হুম, যার কারণে ওই সময় মনে হয়েছিল যে এর বেশি ভাবা উচিত না বা চিন্তাও ছিল না বা চিন্তার পরিধি কেই বা বড় করে দিবে। হ্যাঁ, অবশ্যই। একটা ছোট শিশু একটা ছোট গাছের মতো। হুম, তাকে সার দিতে হয়, তাকে জল দিতে হয়, তাকে টেক কেয়ার করতে হয়। সেই শিশুটাকে যদি আপনি একটা আম আনকন্ট্রোলড সিচুয়েশন এ ছেড়ে দেন, হুম, ডেফিনিটলি তার স্বপ্ন সুস্থ হবে না। তার স্বপ্ন এলোমেলো হবে, অগোছালো হবে বা মানুষ তাকে মোটিভেট করতে পারে, সে অনুপাতে সে বড় হবে। সে সেটা ভাবতে শুরু করবে। মানে মর্নিং শোজ দ্য ডে। সকালটা যেরকম করে কল্পনা করবেন সারাদিন সেমন যাবে। আমার বেলায়ও তাই ছিল। জীবনের মোড় পরবর্তী সময়ে হয়তোবা পরিবর্তন হয়েছে। তবে ওই সময়টা ওরকমই ছিল। ভাই এই যে কনটেন্ট গুলার মধ্যে সাহিত্যিক, প্রকৃতি সবকিছু মিলিয়ে কনটেন্ট গুলা তৈরি করা হয়। এই প্রকৃতির প্রেমটা কি আসলে কি ছোটবেলা থেকে জন্ম হয়েছিল কিনা? গ্রামে বেড়ে ওঠা। হুম, ওই সময় তো প্রকৃতির মধ্যেই থাকা। যার কারণে প্রকৃতির সাথে আগে থেকেই একটা কোথাও যেন একটু মেলবন্ধন ছিল। আচ্ছা। এবং ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে উম মানে যেকোনো একটা দৃশ্যটাকে কাছ থেকে দেখা। যে একটা খেজুর গাছকে শুধু খেজুর গাছ মনে না করে একটু কাছ থেকে দেখা, একটু চিন্তা করা। এই চিন্তার মানসিকতা আসলে একটু তৈরি হয়েছিল কিভাবে বলতে পারব না। এটা মানে এটা সৃষ্টিকর্তার দেয়া উপহার বলব। সবার চিন্তার মানসিকতা ঠিক থাকে না। আর এখন তো কাজ করতে গিয়ে এখন অনেক কিছুই রিলেট করতে হয়। হুম, 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 হুম। প্রকৃতির সাথে মানুষের জীবনটাকে মেলানোর গল্পটা তুলে ধরতে হয়। ভাই আমার একটা মানে খুবই কৌতূহল থেকে এই প্রশ্নটা। আপনি যে এই যে কনটেন্ট গুলার মধ্যে যে জিনিসটা রিলেট করার চেষ্টা করেন, এটা কি আপনার বাস্তবিক লাইফ থেকে কি করার চেষ্টা করেন? যে আপনার মনের যত দুঃখ আছে সেই দুঃখটাকে ফুটিয়ে তুলতেছেন কনটেন্টের মাধ্যমে। অথবা ধরুন আপনি কোন একটা জায়গায় আঘাত পেয়েছেন, সেই আঘাতটাই একটা কনটেন্টের মাধ্যমে তুলে ধরতেছেন। বিষয়টা কি এরকম হয়? না, শুধু এরকম না। উম আব আ শুধুমাত্র নিজের জীবনের দুঃখগুলো বা অপ্রাপ্তিগুলোই যে প্রকৃতির সাথে রিলেট করে মানব জীবনের সাথে কল্পনা করে বা বর্ণনা করা হয়, এরকমটি না। অনেক মানুষের গল্প শোনা হয়। হুম, তাদের আঘাতের কথাটা ধারণ করা হয়। হুম, একজন দিনমজুর, তার কি অপ্রাপ্তি রয়েছে, তার কি চাওয়া পাওয়া রয়েছে, সেটাকে প্রকৃতির সাথে আবার আমরা বর্ণনা করি নিজের দুঃখ মনে করে। হুম, হুম, হুম। শুধু তাই না, আমার সাথে ক্যামেরার পেছনে যারা স্ট্রাগল করে, ওদেরও একটা নিজস্ব আইডিওলজি আছে। অবশ্যই। অনেক প্রোগ্রামের থিংকিং তৈরি করে দেয়। যে ভাইয়াটা সেও অনেক সময় বলে যে, "ভাই এইটাকে এই সাথে মেলালে খুব সুন্দর হবে হুম, হুম, এবং এটা আপনি একটু ফিল করেন ব্যাপারটা। আপনি বোঝেন যে এটা আপনারই ঘটনা এবং এটা আপনার সাথে হয়েছে। তখন আপনি এটাকে খুব ভালো করে ডেসক্রাইব করতে পারবেন।" তো সেই ক্ষেত্রে মনে হয় যে সত্যি তো অন্যের গল্পটা যখন নিজের মধ্যে ধারণ করা হয়, অন্যের দুঃখটা যখন নিজের মধ্যে মানে নিয়ে আসা হয়, তখন বর্ণনা আপনার দ্বারা সম্ভব। অবশ্যই। মানে অটোমেটিক হয়ে যায় আসলে হবেই, এটা বিষয়টা। হবেই। ভাইয়া এই যে আমরা যে এত কনটেন্ট আপনার দেখতে পাই যে সবই বলতে গেলে একদম সহজ সরল রাস্তাঘাট, তারপর হলো হ্যাঁ, মাঠঘাট সব এখান থেকে। এটা আসলে কোন জেলা থেকে আপনার এই ভিডিওগুলা তৈরি করা এটা হয়? তো আমার জেলা হচ্ছে ঝিনাইদহ। আচ্ছা, তো সবই ঝিনাইদহের জনপদ। আচ্ছা। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, মাগুরা এই অঞ্চলটা। এবং এখানকার জনপদটা অনন্য অসাধারণ।
এবং সব এলাকাই সুন্দর, বাট আমার নিজের এলাকাটা আমার অনেক ভালো লাগে এবং সব গল্পগুলো আর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার ওখান থেকে নেওয়া। এটা কি আগে থেকে প্রি প্ল্যান থাকে যে আজকে আমি এই জায়গা থেকে কন্টেন্টটা তৈরি করব বা? নো, আমরা ৩ জন একসাথে কাজ করি। প্রতিদিন সকাল ৮টার সময় আমরা ৩ জন আচ্ছা। বেরিয়ে যাই এবং আমরা জানি না যে আজকে আসলে কি পাবো আর কি পাবো না। আমাদের কোনো কনটেন্ট কখনোই সিলেক্টেড থাকে না। খুব চমৎকার প্রশ্ন আপনি করেছেন। আমরা অনেক জায়গায় কথা বলেছি। কেউ কখনো এই প্রশ্নটা করেনি, আচ্ছা, যেটা আচ্ছা। আপনি করেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কোনো কনটেন্ট কখনোই মানে ওয়েল প্রিপার্ড বা হচ্ছে আগে থেকে প্ল্যান করা এটা থাকে না। আমরা ৩ জন বের হই। বের হওয়ার পর পথে, পথে ঘুরি, মানুষের জীবনটা দেখি। অনেক সময় বাইকটা রেখে আমরা একেবারে মাঠের মধ্যে হাঁটতে শুরু করে দিই। হুম। পুরো মাঠ হাঁটি। একটা পাড়া শেষ করি, একটা গ্রাম শেষ করি। গ্রামের কানাচিতে অনেক কিছু ঘটে। যেটা আমরা মনে করি যেটা তুলে আনা যায়। অনেক কিছু ঘটে। মাঠের মধ্যে অনেক কিছু ঘটে। কৃষক কেউ খাবার খাচ্ছে, মাঠে ভাত নিয়ে আসা হয়েছে। হুম। পাখি হচ্ছে কোথাও গোসল করছে। কোনো পাখি খাবার খাচ্ছে। কোনো পাখির ঝাঁক বসে আছে। হুম, হুম, এটা হুম। আপনি রাস্তা দিয়ে বা ইট পাথরের নগরীতে খুঁজে পাবেন না। এর জন্য আপনাকে প্রকৃতির সন্তান হয়ে পাখির মতো করে ঘুরতে হবে। এবং আমরা এতটা মানে কেয়ারফুলি আগাই যে একটা পাখি যেন আমাদেরকে শত্রু মনে না করে। হুম, 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 হুম। এটা আমি কনটেন্ট আপনাদের দেখছি যে আমরা খুব কেয়ারফুলি আগাই। আমরা মাথায় ক্যাপ-ট্যাপ থাকলে সেগুলোকে সরিয়ে ফেলি। আমরা চেষ্টা করি পাখি মনে করুক যে খুব সহজ সরল কৃষকের মতো করেই তারা আমার কাছে আসছে। তখন পাখি কিংবা প্রকৃতির অন্যান্য সন্তানরা ভীত হয় না। সেগুলোকে আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারি। তাহলে একটা কনটেন্টের পিছনে অনেক চ্যালেঞ্জিং এর মুখোমুখি হওয়া হয়। এমনও হয়েছে যে একটা ছোট কনটেন্ট তৈরি করতে গিয়ে একবেলা পার হয়ে গেছে। বাট আমাদের চ্যালেঞ্জটা থাকে হচ্ছে ওই কনটেন্টটাকে ফুটিয়ে তোলা। মানুষ যেভাবে দেখতে চায় সেভাবে দেখানো। যারা প্রবাসে আছে তারা তো দেশের মাটি, পানি এবং এই পাখি দেখতে চায় তারা। কারণ ইংল্যান্ড, আমেরিকা কিংবা নরওয়েতে আপনি অবশ্যই এই ঘুঘু পাখির ডাক এভাবে পাবেন না। এটা তো একটা অসাধারণ দেশ। এখানেই সম্ভব। ভাই কনটেন্টের আইডিয়া গুলা কি আপনার কাছ থেকে আসে? সবার কাছ থেকে আসে। একজন আচ্ছা। রিক্সা চালকও দেয়, একজন দিনমজুরও দেয়। যে হাতে পায় সে শেখায় আমাকে। এবং আমি খুবই অবনত চিত্তে শিখি। ক্যামেরার পেছনে যারা আছে ওদেরই অবদান বেশি, আমার কোনো অবদান নেই। কারণ আমি শুধুমাত্র ক্যামেরার সামনে কথা বলি। ক্যামেরা যে চালায় সেও অনেক সময় সে ভাইয়াটাও বলে যে, "ভাই এই এ এইটা একটু দেখেন তো কিছু করা যায় কিনা? এটা একটু বিউটিফাই করা যায় কিনা?" তারপর এডিট যে ভাইয়াটা করে সেও তো আমাদের সাথে থাকে। তো সেও হচ্ছে অনেক সময় প্রোগ্রামে থিংকিং করে। আমি আস্তে, আস্তে বলছিলাম যে, "কাল এরকম একটা প্রোগ্রামে থিংকিং করেন, যেটা প্রকৃতির সাথে মিলিয়ে উপস্থাপন করা যাবে।" একটা খুবই কমন প্রশ্ন আসলে কনটেন্ট ক্রিয়েশনে আসলে অনুপ্রেরণাটা কই থেকে আসছিল বা কাকে দেখে আসলে অনুপ্রেরণা হয়েছিল? এটাও ভালো প্রশ্ন। কেউ কখনো জিজ্ঞেস করেনি যে আসলে আমি কাকে ফলো করেছি? আচ্ছা। কেন আমি কনটেন্ট ক্রিয়েশন এ আসলাম? কাকে দেখে মনে হলো সুস্থ ধারার কনটেন্ট নির্মাণ করতে হবে? এখানে আমি একটু এড করব আপনার কথা বলার আগে। অবশ্যই। আপনার কথার সাথে আমি কিছুটা হলো জানি না এটা শুধু আমার মনে হয় কিনা। হানিফ সংকেত স্যারের কিছু জিনিস আমি মিল খুঁজে পাই। এটা কতটুকু সত্যি আমি জানি না। এটা আমার কাছে মনে হয়েছিল। আ হানিফ সংকেত স্যার, শাইখ সিরাজ স্যার তারা তো অনেক বড়। তারা আমার কাছে নক্ষত্রের মতো। তারা তাদের সাথে আমি আমার নিজেকে তুলনা করা তো দূরে থাক। ধারে কাছে বা তাদের পায়ের ধুলোর সমতুল আমি না। একেবারেই তাদেরকে অন্য জায়গায় আমি বিবেচনা করি। না ইনশাআল্লাহ। আমি আসলে শিখেছি বা আমি ফলো করেছি বা তারা তো অনেক বড়। আমি মনেই করিনি তাদের কাছ থেকে শেখার মতো যোগ্যতাও আমার আছে। আমি আসলে মালিয়া মেহনাজ শায়রি আপার কাছ থেকে হ্যাঁ। ব্যাপারটা আমার কাছে পাওয়া। উনার বর্ণনা আমার ভালো লেগেছিল। ডেফিনিটলি শাইখ সিরাজ স্যার এবং হানিফ সংকেত স্যার তাদের কথা তো বললাম না তারা নক্ষত্রের মতো আমার কাছে। তারা সারা জীবন জ্বলবে। তাদের ব্যাপারটা টোটালি আলাদা। তাদের কাছ থেকে শিখবো। আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না। এজন্য অতদূর যাইওনি। আচ্ছা, আচ্ছা। তবে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। শিখি না তা না, চুরি, চুরি করে শিখি। কারণ তারা হয়তোবা আমাকে আমার মতো অধমকে গ্রহণই করবেন না। মালিয়া মেহনাজ শায়রি আপার প্যানোরামা ডিসকভার্স। দেখি। শুধু তাই না, তার বাংলাদেশকে নিয়ে যে বর্ণনা, হুম। যে কানে কোনো আঘাত না দিয়ে যে বর্ণনা, এই বর্ণনা আমাকে আকৃষ্ট করেছে অনেকবার এবং আমার মনে হয়েছে যে বর্ণনা করলে এরকম করে বর্ণনা করা উচিত। কি চমৎকার বর্ণনা! সেখান থেকে আমরা বাড়তি যে মসলাটা যুক্ত করেছি আমাদের মতো করে সেটা হচ্ছে সাহিত্য নামক যে মসলাটা রয়েছে সেটা আমরা যুক্ত করেছি আমাদের রান্নাতে। এছাড়া বাকিটা সবকিছুই আপাকে দেখে অনুপ্রাণিত হওয়া। আচ্ছা। ভাইয়া
আমার সবচেয়ে আপনার এই কন্টেন্টের মধ্যে ইন্টারেস্টিং পার্ট কোনটা লাগে জানেন আপনি? সেটা হলো যে আমি ম্যাক্সিমাম এই জিনিসটা ফলো করি। আপনার শুভ সকালের যে এই পর্বগুলা থাকে না, হ্যাঁ। আমি কিন্তু সারারাত জেগে তারপর ঘুমাতে যাই। আচ্ছা তো আপনার শুভ সকাল ম্যাক্সিমাম টাইম আমার সামনে আসবেই আসবে। আচ্ছা আচ্ছা তো এই শুভ সকালের পর্বটা আসলে উদ্দেশ্য কি? আপনি এমন কোনো দিন নেই যেটা মিস দিছেন আপনি? এইটা হঠাৎ করে আমি হাসানকে বললাম, মানে হুম, আমাদের ক্যামেরার পেছনে যে অক্লান্ত পরিশ্রম করে ভাইয়াটা, ওকে আমি বললাম যে এমন একটা কাজ করতে হবে যেটা আমাদের ধারাবাহিকতা মেনটেন করা হবে। তো আমি বললাম প্রতিদিনের তারিখটা অর্থাৎ ইংরেজি, বাংলা, হ্যাঁ, আরবি এই সবগুলা জিনিস একদম বলে এবং দেন আপনারা। বিখ্যাত ব্যক্তির জন্মদিন কিংবা আজকে কি দিবস, এটা যদি বলা যায় কেমন হবে? ও বলল কি সহজ। আমি বললাম যে সহজ হলেও প্রতিদিন করাটা কিন্তু কঠিন। অবশ্যই। তো তখন আমাদের একটা চ্যালেঞ্জ আসলো যে আমরা সারাদিনে একটা প্রোগ্রামও যদি না দিই, হুম, তবু শুভ সকালটা মেইনটেইন করব। এবং শুভ সকাল আজকে যততম পর্ব, এই প্ল্যাটফর্মের বয়স ততদিন। একদিনও মিস হয়নি। এবং আমরা আচ্ছা। কোনো কিছু রিপিট করিনি। কোনো ফুটেজ-টুটেজ রিপিট করি না আমরা। নতুন ফুটেজ নিই। কারণ আমরা তো প্রতিদিনের জন্য কাজ করি। আপনার আমি ওই যে কিবরিয়ার পুরা শোটা আমি দেখছি। একদম পুরা বসে পুরাটা দেখার পরে মানে এত অল্প সময়ে এত সফলতা, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে আপনার কাছে মনে হয় না যে এইটা আমি একটু দ্বিমত। সফলতা বলতে আমি এই কথাটা বলতে একটু নারাজ। আপনি Facebook একটা পেইজে কিছু ফলোয়ার আছে। এটা নিয়ে হাতির পাঁচ পা দেখার কিছু নেই। এটা নিয়ে অহমিকারও কিছু নেই, দাম্ভিকতারও কিছু নেই। এই পেজটা কালকেই কেউ হ্যাক করে দিতে পারে। হ্যাক হয়ে যেতে পারে, ডিসেবল হয়ে যেতে পারে। হুম, কোনো রেস্ট্রিকশন আসতে পারে। ইটস নাথিং। কাজটা, পরিশ্রমটা আমরা প্রতিদিন ভাবি যে পেজটা আজকে নেই। এইটা আমরা প্রতিদিন ভেবেই বের হই। এবং অনেক হ্যাকাররা কল করেছে আমাকে। বলেছে, "ভাই এই করব, পেজটা ডিসেবল করে দেবো বা পেজটা হ্যাক করতে চাই। সিকিউরিটির জন্য এত টাকা দেন কি না দেন। টাকার ব্যাপার বা এত ডলার পে করেন হুম, না হলে হ্যাক করে দিব।" আমি বলেছি, "পেজটা ঘুরে দেখেন। দেখার পরে যদি মনে হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, হুম, রাষ্ট্রীয় ব্যাপারে নাক গলাচ্ছি, রাজনীতি নিয়ে কথা বলছি, আপনার অখণ্ড অবসরে যেদিন মন চায় হ্যাক করে দিয়েন। পেজটাকে নষ্ট করে দিয়েন। এই পেজ হচ্ছে আমাদের কারোর জীবন নয়। পেজ হচ্ছে আইডেন্টিটি। ঠিক আছে। কিন্তু পেজে কখনো মানুষের সফলতা নির্ভর করে না। সফলতার সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে আপনি মানুষের সাথে ভালো আছেন কিনা, ভালো হুম, ব্যবহার করছেন কিনা, আপনি পরিশ্রম করছেন কিনা, আপনি অকেজো কিনা, সমাজের ক্ষতিকর ব্যক্তি কিনা, আপনি সত্য বলছেন কিনা, কাউকে ঠকাচ্ছেন কিনা, রাতে সুন্দর করে ঘুমাচ্ছেন কিনা। যে মানুষ শাহবাগের মোড়ে জাস্ট রিক্সার উপরে দিব্যি ঘুমিয়ে গেল, হি ইজ সাকসেস। সে সফল। আর যে মানুষ হচ্ছে খুব ভালো সিকিউরিটির মধ্যেও চারপাশে সশস্ত্র পাহারায় রয়েছে মানুষ। তার মাঝখানে সে আরামদায়ক বিছানায় ছটফট করলো। স্লিপিং পিল খেয়ে ঘুমাচ্ছে না। হুম। সে সাকসেস না। সাকসেস সংজ্ঞাটাই অন্যরকম। আমরা শুধুমাত্র মনে করি যে একটা পেইজে কিছু ফলোয়ার আসছে, কিছু ২ একটা লোক ডাকছে, ২ একটা কথা বলতে পারছি। নো, নো আমাদের এটা কখনো ফিলিংস আমরা আনি না। এটা আনলেই অহমিকা প্রকাশ পাবে। দরকার নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এত পরিশ্রম কিভাবে করেন? হ্যাঁ, এটা আমরা আছে অবশ্যই। প্রতিদিনের জন্য বাঁচি। হুম। আমরা কখনোই ১ মাস কিংবা ১ বছরের প্ল্যান করি না। আজকে এখান থেকে ফিরে যত রাতই হোক ঝিনাইদহ শহরে ফিরে যাব, আমরা কাল সকালে কাজে বেরিয়ে যাব। একটা পাখি প্রতিদিন সকালে যেমন খালি পেটে বের হই, পাখিটা যেভাবে খালি পেটে বের হয়, আমরাও কনটেন্টের ক্ষুধা নিয়ে প্রতিদিন সকালে বের হই। ক্যামেরা খালি থাকে, আমরা টার্গেট থাকে মিনিমাম ২ টা কনটেন্টের থিম নিয়ে ফিরতে হবে। তারপর আমরা ফিরি। এই জার্নিটা আমরা একদিনও থামাইনি। পৃথিবীর প্রত্যেকটি মানুষ ভালো করতে পারবে। যদি সে তার এই যে রেগুলারিটি মেইনটেইন করার ব্যাপারটা, এইটা যদি করে রাখতে পারে। যেমন আপনি কিন্তু আমাকে নক করেছেন এবং আপনার আগ্রহ এতটাই বেশি ছিল, আমি কিন্তু সবকিছু বাদ দিয়ে আসতে বাধ্য হয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ, বড় পাওয়া মানে এইটা হচ্ছে আপনার একটা স্পেশাল ক্যারেক্টার। এটা আপনার একটা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যের কারণে আপনি অন্যদের থেকে হয়তোবা আলাদা। তো আমাদের ব্যাপারটা ওরকম থাকে। যে আমরা আসলে শেক্সপিয়রের একটি উক্তিতে আমরা বিশ্বাসী, "There is nothing in the world that we can say tomorrow. Tomorrow is another day." আমরা প্রতিদিনের জন্য কনটেন্ট খুঁজি। আমরা ২ বছর, ৩ বছর বা ১ মাস, ৩ মাস বা ১ সপ্তাহের জন্য খুঁজি না। আমরা প্রত্যেকটা দিনের জন্য করে তৈরি করি নিজেকে। এমনও তো হতে পারে না যে আজকের দিনে আপনি বের হলেন কিন্তু কোনো কনটেন্টে হয়েছে, মিলতেছে না। হয়েছে তো। আমরা খালি ফিরে চলে আসছি। তখন আমরা দিনটাকে কিভাবে বিউটিফাই করি? আচ্ছা। তখন আমরা দিনটাকে কিভাবে সাফল্যমণ্ডিত করি? আমরা হুম, যখন এরকম হয়, তখন আমরা আমাদের শুভ সকালের জন্য কয়েকটা ফুটেজ লাগে। হুম, হুম, আমরা হুম। প্রকৃতি থেকে ইউনিক কিছু ফুটেজ নিয়ে আসি। দেখা যাচ্ছে ৩ দিনের
3টা ফুটেজ নিয়ে আসলাম, তাহলে 3টা শুভ সকালের পর্ব হয়ে গেল। ভালো হয়ে গেছে। তখন আমরা বিশ্বাস করি যে না, আমরা খালিতে ফিরিনি, আমরা শুভ সকালের জন্য ফুটেজ নিয়ে আসছি। ভাই এই যে সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম, এই পরিশ্রমের অনুপ্রেরণাটা আসলে কোথায়? আসলে সবচেয়ে বড় কথা কি, আপনি যখন একটা কাজ ভালো মতো করবেন, তখন আসলে সেটা কেন করবেন না সবসময়? এটা এরকম না যে আপনি 1 ঘন্টা করলেন আর 2 ঘন্টা করলেন না, হয়ে গেল। এটা হচ্ছে স্ক্রিনে মানুষকে সন্তুষ্ট করার ব্যাপার। এটা খুব টাফ আমার মনে হয়। অনেক চ্যালেঞ্জ। অনেক চ্যালেঞ্জিং। এইটা আসলে এমন না যে একটু করলাম আর না করলেও চলছে, এরকমটা একদমই না। আর আপনি যেটা করবেন, যেটা আপনার ধ্যান, জ্ঞান, সাধনা, যেটা আপনার ভালো লাগার জায়গা, সেখানে আপনি সর্বোচ্চ ডেডিকেশন কেন দিবেন না? আমার প্রশ্ন হচ্ছে এটা। কেন সারাদিন ওটা করবেন না? মানে পাগলামি তো সেটাই যেটা আপনার কর্ম। আপনার কর্মটা যদি আপনার পাগলামিতে রূপান্তর না হতে পারে, তাহলে তো কিছু হবে না। আপনি যখন ঘুমিয়ে, ঘুমিয়ে স্বপ্ন দেখবেন যে আপনি কনটেন্ট করছেন, আপনি ক্যামেরা নিয়ে ঘুরছেন, নতুন কিছু পেয়েছেন, তখনই তো বুঝতে হবে যে এটা আপনার মজ্জায় ঢুকে গেছে। হুম। না হলে আমি করলাম, দায়সারা কাজ করলাম, মানুষ দেখে দেখুক, না দেখে না দেখুক। মানুষ দুনিয়ায় এত বোকা না। অডিয়েন্সকে এত বোকা ভাবার কোনো প্রয়োজন নেই। দে আর ভেরি মাচ ট্যালেন্টেড। তারা বোঝে যে কোনটা গুড় আর কোনটা আমলকি। ভাইয়া একটু আগে আপনি যখন বলতেছিলেন যে আপনার টিমমেটদের কথা, আমি আপনার টিমমেট একজনের সাথে একটু আগে কথা বলতেছিলাম যে মানে ওনারা অনেক লাকি। বিশেষ করে আপনি যেভাবে তাদেরকে ক্রেডিট দেন, এটা আসলে এটা অনেক না, বড় ওরা লাকি না, লাকি হচ্ছে আমি। কারণ ওরা আমার সাথে কিন্তু ওরা আমাকে ট্রাস্ট করে। ওরা তো হায়ার এডুকেটেড। ওরা খুব উচ্চ শিক্ষিত ২ টা ছেলে। ওরা আমাকে ট্রাস্ট করে আমার পেছনে চলে আসছে। আমি ওদেরকে আমন্ত্রণ জানাইছি যেদিন বা যখন, তখন তো একজন ফলোয়ারও নেই। এটা পেজই খোলা হয়নি। পেজের নাম কি হবে সেটা নিয়েই তো পাগল হয়ে যাচ্ছি। তখন ওরা আমাকে ট্রাস্ট করেছে, আমার সাথে চলে এসছে। তাহলে বলেন এবার কাদের অবদান বেশি? নিশ্চয়ই ওদের। অবশ্যই। এটা তো সহজ ব্যাপার এবং আমি সবসময় চেষ্টা করি এবং করব আগামী দিনে। তো সবকিছুতে যেন ওরা আগে ভোগ করে। ওরা যেন আগে ফিল করে। ওরা যেন আগে সব টাচে থাকে। আমি অত হাইলাইটেড না হলেও চলবে। আমি এখানে কথা বলছি একটা কারণে যে একজনকে প্রতিনিধিত্ব করে কথা বলতে হয়। হ্যাঁ, অবশ্যই। দ্যাটস হোয়াই তাই। কিন্তু এটা সত্য কথা যে আমি আমি যেমন আমরা চট্টগ্রাম গিয়েছিলাম। ওখান থেকে আমরা খুব ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো সেখান থেকে আমি হচ্ছে যে একরামুল কবির পরীক্ষা চলছিল। ও যাইতে পারিনি। হাসানকে বললাম যে, "ক্যামেরা থাক।" মানে আমাদের ছবি আমরাও তুলি নাই। "ক্যামেরা থাক। আপনি আগে গেস্টের কাছ থেকে ক্রেজটা নেন এবং আপনি আগে যান। আমি পিছনে থাকি।" আমি বলতে পারতাম যে, "ভাই তোমার কাজ ক্যামেরায়, তুমি ক্যামেরাতে ছবি তোলো। আমি পুরস্কার নিই।" হোয়াই? কেন? কেন? এটা করতে হবে কেন? আপনি সবকিছু একা ভোগ করতে চাইলে, একা ক্রেডিট নিতে চাইলে আপনার সব হারিয়ে যাবে। এক্সাক্টলি। কিচ্ছু থাকবে না। একসময় মানুষও থাকবে না আপনার সাথে। কিন্তু আপনি অন্যকে জেতাতে চান, স্বয়ং আল্লাহই বলবে কি যে, "না, না, ও আমার বান্দাকে রেসপেক্ট করে। সো আমি কেন ওকে বড় করব না? ওর ইজ্জতটা বাড়িয়ে দাও।" আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। এই ঢাকা শহরে কত চমৎকার গাড়ি দেখলাম, কত বাড়ি দেখলাম, শত, শত বাড়ি। এর মধ্যে ২-১ পিস আপনাকে দিলে আল্লাহর কিচ্ছু কমবে না। সব দিয়ে দিবেন উনি। যদি কারোর হৃদয় আত্মা ঠিক থাকে। খুব সহজ কথা। কেন ক্রেডিট দিব না? অবশ্যই। মানে মুগ্ধতার সাথে শুধু শোনা লাগতেছে। সহজ ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। ভাইয়া আমি যতটুকু আপনার সম্বন্ধে জানি যে আপনার এই সফলতার পিছনে আপুর অনেক বড় অবদান হ্যাঁ, আছে। এটা সত্য। অনেক। হ্যাঁ, সত্য। একজন পুরুষের সফলতার পিছনে নারীর অবদান আসলে কতটুকু দরকার আপনার কাছে মনে হয়? পৃথিবীর প্রত্যেকটি পুরুষ ভালো হবে নাকি দুর্নীতিপরায়ণ হবে? নাকি ন্যায়পরায়ণ হবে? নাকি ঘুষ বাণিজ্যের সাথে যুক্ত হবে? নাকি অন্যের হক মেরে খাবে? এটা ডিপেন্ড করে তার সহধর্মিণীর উপর। কারণ সহধর্মিণী আসলে বলা হয়ে থাকে আমাদের ইসলাম ধর্মে যে সহধর্মিণী আসলে আমাদের পুরুষের বাম পাশের পাঁজরের হাড় দিয়ে তৈরি। হুম। তো এটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, বাট আমি আমার ইসলাম ধর্মের কথা বলছি। অবশ্যই। তো সেই ক্ষেত্রে একজন স্ত্রী যদি বলে হুম। যে আমার কিছু লাগবে না, তুমি ঠিক থাকো, তাহলে সে অবশ্যই একটা পুরুষ ঠিক থাকতে বাধ্য। এবং এখানে যে আমার এই প্রতিষ্ঠানের জন্য আমার স্ত্রীর অবদানই শুধু একা এমনটি না। ক্যামেরা যে ভাইয়া চালাচ্ছে তার স্ত্রীর অবদান অনেক। কারণ সে যদি এত সহ্য না করত এই যুদ্ধটার পেছনে, তাহলে তো হতো না। অবশ্যই, অবশ্যই। সেও নিশ্চয়ই কোঅপারেট করেছে অনেকভাবে। হয়তোবা সেই ডেডিকেশনের গল্পটা হয়তোবা আমাকে উনারা ওইভাবে শোনানোর প্রয়োজন বোধ করিনি। বাট এটা তাদের ম্যাচিউরনেস যে না, এটা আমরা ডেডিকেশন দিয়েছি বা পরিশ্রম করেছি বা আমরাও অভাবে থেকেছি যখন মনিটাইজ ছিল না, আর্নিং ছিল না। এই গল্পটা ভাইকে শুনিয়ে আর কি লাভ? তার মাথা ভারী করে তো আর লাভ নেই। যা করেছি, করেছি। অবদান সবারই আছে।
এখন চলো একসাথে সবাই উপভোগ করি, ব্যাপারটা এরকম। এর মধ্যে আমি আমারটা বলতে পারি যে আসলে আমার স্ত্রী এই ব্যাপারটাতে খুব কোঅপারেটিভ, এবং সে আমাকে বারবার আমার পাগলামিটা সায় দিয়েছে এবং বলেছে যে তুমি যেটাতে সুখী আমিও সেটাতে সুখী। তো এইটা যদি ও না করতো তাহলে হয়তো বা কখনো সম্ভব হতো না। শুধু এটা না, ও সবাইকে আগলে রাখার চেষ্টা করেছে, এবং আমার সাথে যে দুটো ভাই কাজ করে তাদেরকেও নিজেদের ভাই, একেবারে নিজের ভাইয়ের মতো করে, আমার পরিবারে আমার ফ্যামিলিতে ওদের অবাধ অ্যাক্সেস রয়েছে, এবং অনেক কথা আমার স্ত্রী হচ্ছে ওদের সাথে শেয়ার করে, যে বিকজ আমি অনেক সময় পেরেশানিতে থাকি, বা আমি অনেক সময় দেখা যাচ্ছে আমি কিছু লিখছি বা কিছু ভাবছি, ওর মধ্যে কথা বললে আমি খুব অসহ্য বোধ করি। আমার ডুবে থাকতে ভালো লাগে কাজের মধ্যে, কারণ আমি তো অনেক বেশি আর্নিং করতে পারি না, আমরা অবশ্যই। সামান্য আর্নিং করি, তাই দিয়ে আমাদের চলতে হয়, কারণ আমরা তো আর অ্যাভেলেবেল বিজ্ঞাপনের কাজ টাজ করি না, বা করতেও চাই না ওইভাবে। সেই ক্ষেত্রে আমাদের বলবো যে স্ট্রাগল চলছে, আগামী দিনও চলবে ইনশাল্লাহ। আপনাদের আর্নিংটা আসা শুরু হয়েছে কবে থেকে? 3 মাস হলো। মাত্র 3 মাস? হুম। তো অনেক কঠিন ব্যাপার। অনেক কঠিন ব্যাপার। আমরা প্রায় 7 মাস আমরা উইদাউট আর্নিং এ ছিলাম। কিন্তু এখন তো আপনার কাছে মনে হচ্ছে যে না, সামনে ভবিষ্যতে এটা হয়তোবা আরো বাড়তে পারে বা এটা আরো বড় হবে। আপনার কাছে কি তাই মনে হচ্ছে না? মানে এখনো পর্যন্ত আমরা না টাকাটাকে মেইন ফোকাসে রাখছি না। আর্নিংটাকেই প্রাধান্য দিচ্ছি না। কাজ করলে আর্নিং হবে। হবেই। আমরা শুধু প্রাধান্য দিচ্ছি এটাকে যে আমাদের কাজের গুণগত মানটা এতদূর ছড়িয়ে যাক, সবার কাছে এতটাই প্রিয় হয়ে উঠুক যে সবাই একটা এক্সাম্পল হিসাবে দাঁড় করাক। এবং আমরা যদি টাকার পেছনে যেদিন ছুটবো সেদিন আপনি বুঝতে পারবেন। কারণ হচ্ছে ভূমিকম্প হলে কোথাও বোঝা যায়, কোথাও বোঝা যায় না এমনটি না। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এরা এখন টাকার পাগল হয়ে গেছে। কাজের গুণগত মান দেখে বুঝতে পারবেন। আপনার কথা শুনে আমি একটা জিনিস বুঝতে পারছি যে একটা টিমের মধ্যে কি পরিমাণ কম্বিনেশন থাকা দরকার, আর একজন আরেকজনের প্রতি কি পরিমাণ রেসপেক্ট থাকলে আসলে এটা বড় হয়। মানে আমরা যারা টিম ওয়ার্ক করি এটা আসলে একটা শিক্ষণীয় একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয়। বিশেষ করে আপনার প্রত্যেকটা কথায় আপনাদের টিমের যে আপনি কম্বিনেশনের কথা বললেন, আপুর স্ট্রাগলের কথা বললেন, স্যাক্রিফাইসের কথা বললেন, আপনার টিমমেটদের কথা বললেন, এটা আসলে অনেক বড় ব্যাপার। এটা আমার জন্য অনেক বড় শিক্ষার এবং আমার ধারণা অডিয়েন্সের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। আপনি যদি প্রতিষ্ঠান দাঁড় করাতে চান, বড় কিছু করতে চান, ডেফিনিটলি আপনি টিম ওয়াইজই করতে হবে। আপনি একা বড় হতে পারবেন না। স্বার্থপরের মতো দরজা বন্ধ করে ১ প্যাকেট বিরিয়ানি একা খাওয়া যায়। কিন্তু কখনোই আপনি বিশাল আয়োজন করে খেতে পারবেন না। বিশাল আয়োজন করে খেতে পারলে শান্তি মিলবে। কারণ বিশাল আয়োজন করলে তো আর জিন-ভূত নিয়ে আয়োজন করতে পারবেন না। তখন কিন্তু মানুষেরও দরকার পড়বে। সো আপনি যখন টিমমেটদের কাছে স্বচ্ছ থাকবেন, টিমমেটরা আপনার প্রতি আস্থা রাখতে বাধ্য হবে। আমার তো সবকিছু ওপেন রয়েছে ওদের সামনে। তো ওরা কেন আমার প্রতি ট্রাস্ট করবে না? হ্যাঁ, ব্যাংকের তো একদম সেটেলড একটা জব ছেড়ে দিয়ে আসলে এই গ্রাম্য পথকে বেছে নিয়েছেন। কোনো আক্ষেপ আছে? এখন না, পর্যন্ত? একদমই না। আমি খুব হ্যাপি। খুবই হ্যাপি, এবং আমি নিশ্চয়ই কোনো পুণ্যের কাজ করেছিলাম। না হলে ব্যাংকের ম্যানেজারই করা লাগতো আমার। তো ব্যাংকের ম্যানেজারই করা লাগছে না। এটা আমার অবশ্যই সেই পুণ্যের জন্য আল্লাহ আমাকে প্রতিদান দিয়েছে প্রকৃতির সাথে মেশার। না হলে ব্যাংকের ম্যানেজারই করতে হলে আমার জীবনের দুঃখের শেষ ছিল না। কারণ সারাদিন অত ক্যালকুলেট করা, টাকা পয়সা নিয়ে পড়ে থাকা, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা আমার কোনো কারণ নেই। পৃথিবীতে শান্তি বলে একটা শব্দ আছে। স্বস্তি বলে একটা ব্যাপার আছে। তো ব্যাংকের ম্যানেজার যারা তারাই জানে কি প্যারা, কি যন্ত্রণা। টাকা আছে, আপনার পরিবারের সব আছে। আপনার বাড়ি আছে, সব ঠিক আছে, গাড়ি আছে, সব ঠিক আছে। কিন্তু আপনি ঠিকঠাক আপনার ওই আত্মার সাথে আপনার কোনোদিন দেখা হবে না। ব্যাংকের চেক আর ভাউচারগুলো স্বাক্ষর করতে, করতে আপনি কখন যেন আয়ুর শেষ প্রান্তে পৌঁছে যাবেন। তারপর ধপ করে একদিন হার্ট অ্যাটাক করবেন, না হলে স্ট্রোক করে, না হলে কোনো একটা হয়ে আপনার জীবনের রীতি টানবে। পরবর্তী প্রজন্ম বাড়ি, গাড়ি সব ভোগ করবে। জীবনে আপনি কি পেলেন? আপনি কিন্তু কিছু পাননি। আপনি শুধুমাত্র একটা অদ্ভুত চাহিদার পেছনে রোবটের মতো কাজ করেছেন। তাতে কি লাভ হলো আপনার? কিচ্ছু হলো না। ভাইয়া তাহলে আমাদের জীবনে আসলে শান্তিটা কোথায় আসবে? শান্তি বলতে আমি একথা বললে হয়তোবা ব্যাংকের ম্যানেজার যারা তারা বলবে যে, "আরে মিয়া তোমার লেজ কেটেছে বলে দুনিয়ার সবার লোকের লেজ কাটতে হবে?" ব্যাপারটা এরকম না। ব্যাংকের ম্যানেজারও তো দরকার এই দুনিয়ায়। হ্যাঁ, অবশ্যই। আমি বলতে চাইছি কি যে আমার মতো পাগল যারা তাদের এটা করা উচিত না। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আসলে শান্তি প্রকৃতির সাথেই মেলবে। প্রকৃতি ছাড়া শান্তি নেই কোথাও, এবং আ আসলে আমি বলেছি যে অতিমাত্রায় জাগতিক না হতে। কিছুটা আধ্যাত্মিকতা, কিছুটা প্রকৃতির প্রতি ভালোবাসা, কিছুটা বাউন্ডেলে, সবসময় হিসেবি না হতে। হিসেবি তো একটা ক্যালকুলেটর হিসেবি। এরকম জীবন না হোক। জীবনটা হোক একটু মানে অশ্রু বিজড়িত, একটু হাসি, একটু অভিমান, একটু কষ্ট, একটু দুঃখ।
কম্বাইন হোক, একটা কমপ্লিট একটা রেসিপি হোক জীবন, এটা বলেছি। মানে একটা একটা বড় ব্যাপার কি, মানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি যেভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করেন, মানে অনেকের কাছে সেটাকে নতুনভাবে আসলে সংজ্ঞায়িত হয়ে যায়। বিশেষ করে বিষয়টা হয়ে যায় এমন যে আপনি একটা কথা বললেন, সে হয়তোবা কখনো আগে চিন্তাও করেনি ওইভাবে। তার কাছে এখন সেটা একটা নতুন দরজার মতো খুলে যায়। আমার কাছে মনে হয় যে কারণ এখন বর্তমানে আপনি হয়তোবা জানেন যে সবাই কিছুটা হলো এই যে আপনি যে কনটেন্টগুলা দিচ্ছেন প্রত্যেকের লাইফের সাথে একটু রিলেট করার চেষ্টা করে। প্রত্যেকে আসলে সেই শান্তিটা মানে এই কথাগুলোর মাঝখানে হয়তোবা নিজেকে কোনোভাবে হারিয়ে নিয়ে যায়। হুম। যার কারণে আপনার কি কমেন্ট বক্সটা কখনো পড়া হইছে? আপনার হ্যাঁ, প্রতিনিয়তই পড়ি। শুধু তাই না, আমার নিজের ব্যক্তিগত ফোন নাম্বারটা হচ্ছে প্রতিষ্ঠানের পেজের উপরে দিয়ে রাখা। হ্যাঁ, এটা আমি খেয়াল করছি। যে কেউ চাইলে কথা বলতে পারে। যে কেউ চাইলে যোগাযোগ করতে পারে। আমরা কাউকে নিবৃত্ত করি না। আর আমি এত বড় সেলিব্রিটি হয়ে যাইনি যে আমাকে সবকিছু হাইড করে চলতে হবে এবং সবকিছু লুকোচুরি গল্প নিয়ে চলতে হবে। নো, এটা একদমই না। এই প্রতিষ্ঠানের পুরো আর্নিং, পুরো খরচ, ব্যয় সবকিছু হচ্ছে, ওরা তো সেটের পেছনে বসে আছে। সব ওদের হাতে দিয়ে দেয়। শুনে দেখেন। সব ওদের হাতে দিয়ে দেয়া। মানে কয় টাকা আসবে, কয় টাকা খরচ হবে, কে কতটুকু পাবে, কয় টাকা ডোনেট করা হবে, মানব কল্যাণে কি ব্যয় করা হবে, সবকিছু ওদের সামনে ওপেন করা। ওরা আমাকে হেল্প করেছে, উদ্ধার করেছে এটুকু যে আমি আমার কাজটাকে ঠিকমতো করতে পারছি ওই পেরেশানি না নিয়ে। তো আপনি যখন কুক্ষিগত করতে চাইবেন, সবকিছু নিজের মধ্যে রাখতে চাইবেন, তখনই তো ঝামেলা বাঁধবে। আর আপনি যদি সবকিছু উন্মুক্ত করে রাখেন, তাহলে দেখবেন উন্মুক্ত যাদের কাছে করে দিয়েছেন, তারা কেউ আপনার বিশ্বাসটা ভঙ্গ করবে না। এক্সাক্টলি। ভাইয়া আপনার কমেন্ট পড়তে এমন কি হয়েছিল যে একটা কমেন্ট আপনাকে খুবই আঘাত করছে? এমন কি কখনো আঘাত মানে কি কোনো আক্রমণাত্মক কোনো কথা? এক্সাক্টলি। হ্যাঁ, এরকম হয়েছে। ওরকম হয়েছে। তবে সেটা খুবই কম। মানে হয়ই না বললে। মানে একেবারেই হয়নি। আমি আপনার কমেন্ট বক্সটা প্রায় সময় পড়া হয়। মানে আমি আসলে খোঁজার চেষ্টা করি যে মানুষ আসলে কিভাবে চিন্তা করে, মানুষ আসলে কিভাবে ভাবে। সেটা সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যায় কমেন্ট বক্সের মধ্যে হুম, হুম, মানুষের হুম। আসলে চিন্তা ভাবনা, হ্যাঁ, হ্যাঁ। চিন্তাধারাটা। তো আমি আপনার যত কমেন্ট আমি শুধু খুঁজতেছিলাম কোনো সমালোচনা আছে কিনা, কোনো আমি একটা খুঁজে পাইনি। এই কারণে আপনাকে জিজ্ঞাসা না, করছি। কারণ আমি কমেন্ট বক্সে আমি কম ঢুকি। হাসান বেশি ঢোকে। আমি কম ঢুকি এই কারণে, আমি চাই না যে আমার হৃদয়ের মধ্যে কখনো অহংকারের বীজ বাষ্প মানে প্রবেশ করুক। কমেন্ট বক্সে ঢুকলে অনেক সাধুবাদ পাওয়া যায়। হ্যাঁ, এক্সাক্টলি। আমি চাই না সেটা নিতে। আমি চাই আসলে ছোট থাকতে। কমেন্ট বক্সে ঢুকলেই অনেক মানুষ অনেক প্রশংসার পুষ্প বর্ষণ করেছে। ওইটার স্পর্শ আমি নিতে চাই না। তাহলে আমি আমার কাজের স্পৃহা হারিয়ে ফেলবো। আমি ধরেই নিই যে না, আমি পারিনি করতে, আরো করতে হবে। আজকে হয়নি। আগামীকাল আজকের থেকে বেশি করতে হবে। আজকের আমির থেকে ছাড়িয়ে যেতে হবে। তো এ কারণে আমি একটু কম ঢুকি। কারণ আমি চাই না আ প্রশংসার প্লাবনে ভাসতে চাই না। প্রশংসাটাকে আমি ভয় পাই। এবং আমার মনে হয় এই প্রশংসাটা অনেকেরই ভয়ের কারণ হয়েছে। আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে মানে জীবনে যত বেশি ছোট হবো আমরা তত বেশি বড় হতে পারি আসলে। আসলে তো আপনি বড় নয়, আমিও বড় না। হুম। কোথায় বড় বলেন তো? আপনি বড় কি করলেন এই পৃথিবীতে? এই পৃথিবীতে আপনার একটা কন্ট্রিবিউশন বলেন। বলেন যে ভাই আমি পৃথিবীর জন্য এটা রেখে গেলাম। তো আপনি কোথায় বড়? আপনি দামি পোশাক পরেছেন মানে আপনি বড়? একদমই না। কারণ আপনি মারা যাওয়ার পর আপনাকে জাস্ট একটা কাফনের কাপড় দিয়ে রাখা হবে কবরে। আমারও তাই। কোথায় বড়? বড় যারা তারা তো আসলে মহামানব। আমি আপনি কেউই বড় না। আমরা উভয়ই ক্ষুদ্র এবং এতটাই ক্ষুদ্র যে আপনি হাইওয়ের উপরে একটা শালিক কিংবা একটা চড়ুই পাখি নির্বিঘ্ন চিত্তে খাবার খায়। একটা ট্রাক আর একটা হাই স্পিডি বাস আসলে ঝুপ করে উড়ে যায়। আপনি পারবেন এত দ্রুত সরতে? মানুষের পচে যাওয়া শরীরের পাশে কেউ থাকতে পারে না। মানুষ তো এতটাই ঠুনকো প্রাণী। মানুষ হুম। তো এতটাই সহজ এবং এতটাই মানে কি বলবো? মূল্যহীন একটা প্রাণী। সৃষ্টির সেরা তো ঠিক আছে, কিন্তু মানুষের ডেড বডি বিক্রি হতে দেখেছেন? হয় না। কিন্তু সব প্রাণীর ডেড বডি কোনো না কোনো কাজে লাগছে। মানুষের ডেড বডিও কাজে লাগে, কঙ্কাল বানায়। ঠিক আছে, কিন্তু ডেড বডির দায়িত্ব কেউ নিতে চায় না। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের একটা ঘটনা মনে আছে যে বিলাসীর হুম, আত্মীয় মারা গিয়েছিল। ২৫ বছর সংসার করেছে। হুম, মৃত্যুঞ্জয় বলছে যে, "তুমি এই লাশের পাশে থাকো। আমি একটু একদম। আত্মীয় প্রতিবেশীদের ডেকে নিয়ে আসি এর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য।" হুম, ঝাঁপ দিয়ে পড়ে বলছে, "ওরে বাবা গো, আমি একলা থাকতে পারব না।" এভাবে বলছে, "ওরে বাবা গো, আমি একলা থাকতে পারব না।" তো বলছে, "এই মানুষের সাথে যে সংসার করেছো, মারা গেল, শুধু প্রাণ নেই, তাতেই এই অবস্থা? তাহলে বুঝুন, আমরা কি সত্যিই দামি? দামি না। মানুষ কখনো দামি হয় না। মানুষ বাদে একটা চড়ুই পাখিও দামি। মানুষ কখনো দামি হয় না।
পৃথিবীতে কেউ কখনো কারোর দায়িত্ব নিতে চায় না, এক মুঠো ভাত দিতে চায় না, সেখানে মানুষ লাখ লাখ টাকার একটা মেকাও পাখি কিনে এনে খাঁচায় পুষতেছে। এক্স্যাক্টলি। কিন্তু মানুষের মূল্য নেই, দেখেন নাই? পড়ে আছে শিশু কত দেখলাম রাস্তার পাশে, ঢাকার ফুটপাথে, কেউ কারো দায়িত্ব নিতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। এই শিশু 2 দিন পরে খুনি হবে, ডাকাতি করবে, সে ছিনতাইকারী হবে। একটা ছোট্ট মিরপুরের 2 নম্বর 1 নম্বর সেক্টরে যেয়ে দেখেন ছোট্ট ম্যাকাও পাখি 1.5-2 লাখ টাকাতে মানুষ কিনে নিচ্ছে। তাহলে এই ম্যাকাও পাখির থেকেও মানুষের দাম কম। মানুষ তো দামি না, অহংকার করার কিছু নেই, আমার তাই মনে হয়। বলতে গেলে কোথায় যেন হারিয়ে গেলাম, সেটাই মনে হয়ে গেছে। ভাইয়া, আমরা হারিয়ে যাওয়া থেকে এখন আবার উঠে আসি, সেটা হলো চিত্ত মিডিয়ার নামটা কেন আসলে? চিত্ত মিডিয়া নামটা হচ্ছে আমরা ব্যক্তির নামে দিতে চাইনি। চিত্ত শব্দের অর্থ হচ্ছে হৃদয় বা আত্মা। এটা হচ্ছে আমাদের ক্যামেরা এক্সপার্ট যে ভাইয়াটা হাসানের দেয়া নাম। নামটা একটা মিনিংফুল নাম, সুতরাং ওর কাছ থেকে প্রস্তাবটা আসলো। আমরা মনে হলো বাকিটা ইকরামুল কবিরের সাথে বললাম যে কেমন হলো, বললো ভাই ঠিক আছে, এটা নো ম্যাটার। কারণ হচ্ছে আমি শুরু করেছি মানে আমারই নাম থাকতে হবে, আমি শুরু করেছি মানে আমার পছন্দই ফাইনাল। হোয়াট ইজ দিস? এটা পাগলামি। আপনার টিম মেম্বারের প্রত্যেকটা মানুষের থিংটাকে আপনি ইউজ করবেন না, তাদের এনার্জিটা কাজে লাগাবেন না। আপনি বস বলে আপনি যা বলবেন তাই, আপনি বলবেন যে না না এখন গ্লাসের পানি না, এখন বোতলে পানি নিয়ে আসো, তাই? এটা তো পাগলামি, এটা একটা অসুস্থতা। তা আমার মনে হলো ও তো ভালো নাম বলছে, দ্যাটস ওকে, পেইন কমে গেল আরো। ভালো বলছে, ও তো সারা রাত কষ্ট করে খুঁজছে এটা। এবং আমরা পর বাকি 2 জন আমরা মনে করলাম যে দ্যাটস ওকে, টোটালি দ্যাট উইল বি নাইস। এবং দেখেন সেই শব্দটা, সেই নামটা আলোচিত, এখন আলোচিত সবার মুখে মুখে। এটা কি ভালো না? অবশ্যই, ডেফিনেটলি এটা আমি সবাই স্বীকার করি। আজকে তো সময় টিভিতে স্বীকার করেছি। এটা আসলে কাজের কারণে হয়েছে, মানে না আসলে নাম নামটা তো ফ্যাক্টর না, কোনো সত্যি নাম কোনোদিনও ফ্যাক্টর ফ্যাক্টর না, না। নাম ফ্যাক্টর না। এমনও হয় যে আপনার মানুষ মানে একটা কিছু তৈরি করবে, তার আগে শুধু মানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শুধু নাম নিয়ে খেটে যায়। আমাদের একদমই টাইম ছিল না। এক্স্যাক্টলি, মানে এটা করা উচিত না। আমাদের কাছে মনে হয়েছিল যে কোনো ইংরেজি নাম না হোক, মানে দাঁত ভাঙা কোনো উচ্চারণ না হোক, আমার বাঙালি সহজ থাকুক, সব মানুষ যেন বলতে পারে। ভাইয়া, আমি আপনার সম্বন্ধে যখন অ্যানালাইসিস করতেছিলাম, তখন একটা জিনিস আমি পেয়েছিলাম যে আপনারা আপনাদের কন্টেন্টের পিছনে প্রত্যেক দিন এক একটা পরিবারের কাছে আপনি যান, এটা আপনি বলছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে। আমরা আমাদের আর্নিং এর একটা নির্দিষ্ট অংশ রাখি মানুষের কাজে, মানুষের জন্য। এটা কেন? আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা যে দুঃখটা পেলাম, আমরা যে মানে ভয়াবহ একটা যাতনার মধ্যে দিয়ে উঠলাম, আমরা যদি কখনো সচ্ছল হই, আমরা এটা ভুলে যাব না। এবং এটা ভুলে যাব না বলতে কি, এই যে শীতের রাত, আপনি বিশ্বাস করেন আজকে রাতে এখানে না থাকলে আমরা আজকেও কোনো ফ্যামিলিতে যেতাম। তো সেই ক্ষেত্রে আমাদের কয়েকজন শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের মাধ্যমে ভালো কাজটা করায়, আবার আমরাও করি। সব মিলিয়ে আমরা শীতের রাতে, আমরা হাড় কাঁপানো শীতের রাতে আমরা মানুষের কাছে ছুটে যাই এবং আমরা বারবারই মনে রাখি যে এই অভ্যাসটা বাদ দিব না। এটার মধ্যে একটা অন্যরকম পরিতৃপ্তি আসে, তাই না? পরিতৃপ্তি শুধু না, আমরা আসলে ওই দুঃখটা, বেদনাটাকে পুষে রাখতে চাই যে একদিন আমাদের চাউল ছিল না, যাদের চাউল নেই তাদের পরিবারে চাউল পৌঁছে দিতে হবে। দিস ইজ আওয়ার কমিটমেন্ট। এইটা আমরা কখনো ভিডিও ধারণ করি না, এটা আমরা কখনো কন্টেন্টের মধ্যে নিয়ে আসি না, কারণ এটা আমাদের ব্যক্তিগত আমল। এখানে আমি একটা প্রশ্ন রাখবো ভাইয়া, এই যে আমরা যে অনেক সময় দেখি যে অনলাইনে কন্টেন্টগুলোর মধ্যে দান করে সেটা ভিডিও আপলোড দেওয়া, এইটাকে আপনি আসলে কিভাবে সংজ্ঞায়িত করবেন? এটা কি ইমানের সাথে কোনোভাবে আপনার হলো যে ওই যে থাকে না যে অসামঞ্জস্যতা, মানে ইমান কি কোনোভাবে করে, নাকি আপনার হলো যে মানুষকে সজাগ করতে হেল্প করে? কোনটা আপনার কাছে মনে দেখেন হয়? আসলে আমি তো ইসলামিক স্কলার না, এবং যারা করে, কথা সাপেক্ষে যারা করে তারা হচ্ছে অবশ্যই ভালো বুঝেই করে, এবং আমি মনে করি তারা অনেক ট্যালেন্টেড এবং নিশ্চয় তারা ভুল করতে পারেন না। তো সেই ক্ষেত্রে যে কন্টেন্ট ক্রিয়েটররা কোনো কিছু ডোনেট করে ফোকাসে নিয়ে আসেন, নিশ্চয় তার মধ্যে কোনো সৎ উদ্দেশ্য রয়েছে, এবং আমরা অবশ্যই বিশ্বাস করি এবং আমরা মন থেকে প্রার্থনা করি যে তাদের এই কাজটা আরও বেশি বেগবান হোক, এবং তারা এই যে দান করার ব্যাপারটাও ক্যামেরায় আনে, নিশ্চয়ই সৎ উদ্দেশ্য রয়েছে, এবং যদি সৎ উদ্দেশ্য থাকে সেই সৎ উদ্দেশ্যটা যেন আরও বেশি আল্লাহ বেগবান করে দেন, এবং তাদের জন্য অনেক অনেক প্রার্থনা, এবং আমি এটাকে খারাপ চোখে দেখছি না। খুবই ভালো। ভাইয়া, আপনাকে মোটামুটি ম্যাক্সিমাম মানুষ খাঁটি মানুষ হিসেবে আপনার সাথে বা আপনাকে দেখে খাঁটি মানুষ, একদম দূর পুরা থেকে মাটির অনেকের মানুষ। ফেরেশতা মনে হয়, কিন্তু আসলে মানুষ এরকম না। তো দূর থেকে কাশবন ঘন মনে হয়। মানুষ আসলে দূর থেকেই সুন্দর। মানুষ দূর থেকে দেখে, তাই আমারও অনেক নেগেটিভিটি রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে। তবে মানে প্রতিদিন নিজেকে তৈরি করতে হচ্ছে। সাধারণত আমি মানুষ,
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সব মানুষের মধ্যে দোষ ত্রুটি রয়েছে। হুম। তো আমার দোষ ত্রুটি খুঁজলে অনেক পাওয়া যাবে। প্রতিটা মানুষের ল্যাকিং রয়েছে। তো মানুষ আমাকে দোষ ত্রুটিগুলোকে আড়াল করে রেখে যে ভালোটা বলছে, আমি সবার কাছেই অনেক বেশি কৃতজ্ঞ এবং আমি মহান আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। একেবারে সিজদায় অবনত তার কাছে যে উনি আমার এখনো পর্যন্ত আমার অগণিত খারাপ স্বভাব হয়তোবা প্রকাশিত করেননি। এজন্য আমি অবশ্যই আল্লাহকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে, আল্লাহ তুমি মহান এবং ইজ্জতটাকে ধরে রাখার সামর্থ্য দাও আমাকে। ভাইয়া আপনার কাছে একদম কমন একটা প্রশ্ন আসলে। আপনি জীবনকে আসলে কিভাবে দেখেন? জীবনকে দেখি একেবারে শিশিরের মতো কিংবা ড্যাফোডিল ফুলের মতো। শিশির যেমন অল্প সময়ের জন্য থাকে, জীবনটা সেটা এরকম। টুপ করে কখন ঝরে যাবে আপনি বুঝতে পারবেন না। খুব সহজেই জীবন থেকে আপনার বিদায় নিতে হতে পারে। জীবন হচ্ছে একটাই। এই জীবন আপনি আর কখনো পাবেন না। যত কিছুই করেন না কেন, যে সময়টা চলে যাচ্ছে, এটা লাস্ট মিনিট, লাস্ট সেকেন্ড চলে যাচ্ছে। আর কোনোদিনও পাবেন না। কোনোভাবেই পাবেন না। তাই আমি জীবনকে মনে করি এক ফোঁটা শিশির। এটা একবার টুপ করে ঝরে পড়লে আর কখনো পাওয়া সম্ভব না। তাই এখনকার কাজ এখনই করতে হবে। ভালো কাজের সময় সুযোগ থাকলে, সময় থাকলে করে ফেলুন। কারণ আপনি আর কখনো এই জীবন পাবেন না। এবং এই জীবন আসলে একবারের জন্যই। আর কখনো আসে না। তাই আমার কাছে মনে হয় জীবন হচ্ছে এক ফোঁটা শিশির বিন্দু। এটা যেকোনো সময় ঝরে পড়তে পারে। ঝরে পড়ার আগেই এটাকে একটু বিউটিফাই করা উচিত। হলো ভাইয়া একটা প্রশ্ন আসলে থেকে যায়, সেটা হলো যে জীবনে আপনি নিজের ইচ্ছাকে আসলে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, যেটা আপনি করছেন, নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দিচ্ছেন, নাকি সমাজের ইচ্ছাটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আপনি যতদিন ভাববেন সমাজ কি ভাববে, মানুষ কি ভাবছে, আত্মীয় কি ভাবছে, প্রতিবেশী কি ভাবছে, ততদিন আপনাদের কিছু হবে না, আপনি লিখে রাখেন। আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যাধিটাই হচ্ছে এই মানুষ কি ভাববে। মানুষকে আপনি কেন জাজমেন্টটা দিচ্ছেন? আপনার নিজের জাজমেন্ট করার জন্য আপনার তো একটা আত্মা আছে। রাতে তার সাথে একটু কথা বলুন না। তাকে বলুন যে, "ভাই আমি কি ঠিক আছি?" আপনার আত্মাটা বলবে, সিরিয়াসলি বলবে। হুম। আপনি জাস্ট একটা আলো আঁধারি ঘরের মধ্যে দাঁড়িয়ে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চোখে চোখ রেখে বলুন যে, "আরাফাত তুমি ঠিক আছো তো? তুমি খারাপ মানুষ না তো?" দেখবেন ওপাশের ওই প্রতিচ্ছবি একদমই মিথ্যা বলছে না। জাস্ট সে বলছে যে, "হ্যাঁ ভাই তুই ঠিক আছিস। কে কি বলল এটা ফ্যাক্টর না। তুই তোর কাজটা কর না।" আমি তো আমার টিমমেটদের বলি যে, "ভাই দেখেন, দিস ইজ ইওর অব্লিগেশন। আমি আপনাকে ট্রাস্ট করব, আমি আপনাকে ভালোবাসবো, আমি আপনার হক নষ্ট করব না। এটা আমার রেসপন্সিবিলিটি। আপনি কোমরে ছুরি নিয়ে ঘুরবেন আমাকে খুন করার জন্য, দিস ইজ ইওর রেসপন্সিবিলিটি। দিস ইজ ইওর সিলেকশন। এর জন্য আমার কোনো দায় নেই ভাই। যা পারেন তাই করেন। কারণ আমি যদি ভালো থাকি, আপনি কি করলেন আমার সাথে, এটা তো আমার ফ্যাক্টর না। হুম। আমিটা আমার দায়টা নিতে পারবো। আপনার কবরে তো ভাই আমি যাব না। আপনার প্রতিটা নিঃশ্বাসে জবাবদিহিতা স্রষ্টার কাছে করা লাগবে। সো আমি কেন আপনাকে নিয়ে এত প্যারা নেব? আপনি খারাপ তো আমার কি? বাট আমি আপনার সাথে খারাপ কিছু করব না। দিস ইজ মাই কমিটমেন্ট। এটা আমার রুচি। আপনি আমাকে জুতা-পেটা করলেন কোনো কারণ ছাড়া। ভাই আমি হাসি মুখে ফিরে আসতে পারি। বিকজ আমি বাড়ি এসে একটু লজ্জিত হব না। আমি দোষই করিনি। আপনি জুতা-পেটা করেছেন ভুল করে। এরপর আপনাকে জুতা-পেটা না, আপনাকে এমন বীভৎস শাস্তির জন্য অপেক্ষা করতে হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো আমি জাজমেন্ট নেয়ার কেউ নয়। আল্লাহ রয়েছে কিসের জন্য? আপনি সারা পৃথিবী কি নিজের হাতে নিতে চান? পুরো আকাশটা নিজের মাথার উপর নিয়ে ঘুরতে চান? এটা হয় না তো ভাই। এটা হয় না। এটা হওয়া উচিতও না। স্রষ্টা যদি থেকে থাকে, স্রষ্টাকে যদি ট্রাস্ট করেন, তাহলে মানুষের দায়ভারও তার হাতে দিতে হবে। কে আপনার সাথে কি ঘটাইলো ওই চিন্তা করে তো লাভ নেই। আমি আমার ওয়াইফকে সবসময় বলি, "দেখো, তোমাকে কে আঘাত দিয়েছে, তোমাকে কে কাঁটা বিঁধে দিয়েছে এই চিন্তা করার দরকার নেই তো। তুমি ফুল দিচ্ছ কিনা সেটা দেখো। কাঁটার বিনিময়ে কাঁটা দেওয়াটা কখনোই ভালো মানুষের কাজ না। কাঁটার বিনিময়ে ফুল দাও না, ফুল দাও। তাহলে সে অটোমেটিক ভালো হয়ে যাবে কিন্তু। ভালো না হইলো? আল্লাহ যদি তাকে হেদায়েত না দেয় সে কোনোদিনও ভালো হবে না। দরকার কি তাকে ভালো করার? বরঞ্চ আপনি আপনারটা করেন না। হুম। মানুষের মন ন্যানো সেকেন্ডে চেঞ্জ হয়। উনি চেঞ্জ হইতেও পারে। আর না হলেও সমস্যা নেই। দেখেন পৃথিবীতে কখনো মানুষ মানুষকে ঠকাতে পারে না। কারণ হচ্ছে প্রতিটা মানুষ যখন মানুষের নিয়ন্ত্রণ নিতে চায়, মানুষ যখন মানুষের উপর বসগিরি করতে চায়, বলে কি ওকে আমি খাওয়াই, ওকে আমি পালি, একে আমি পুষি, একে আমি দেখি, আমার সম্ভবত স্রষ্টা অবাক হয়। যে বাবা তাহলে আমি কি করতেছি? তুমি এরে চালাও, ওরে চালাও, এটা কোন কথা হইল? পুরো ফেক ওয়ার্ড। সবকিছুর দায়িত্ব আল্লাহর হাতে। একটা পিঁপড়ার পায়ের শব্দও স্রষ্টা অবগত আছেন। ভাইয়া দেশে বর্তমানে আমাদের আসলে সুস্থ ধারার কনটেন্টের খুবই অভাব ছিল। যেটা মানুষ এখন আপনার ধারা অনেকটা গুছিয়ে নিচ্ছে। এরকমই আসলে দেখা যায় যে মানুষ আপনার একটা কনটেন্ট দিলে
মুহূর্তের মধ্যে মানুষ এতটাই বেশি শেয়ার করে, এবং মানে এক কথা হলো যে মানুষ আসলে যে জিনিসটা খুঁজতেছিল সেটা আপনার মধ্যে খুঁজে পেয়েছে। আপনার কি মনে হয় যে আপনার মতো সুস্থ ধারার কন্টেন্ট আরো বেশি দরকার আমাদের? আমি যারা অসুস্থ কোনো কনটেন্ট আছে বলে আমার মনে হয় না। সবাই সবার পরিধি থেকেই তৈরি করছে, হ্যাঁ? হুম, আমি আসলে কোনো কনটেন্ট ক্রিয়েটরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছি না। শুধু আমি এটুকু বলছি আসলে দেখেন কনটেন্ট যদি আপনার বেদনার কারণ হয়, সেটা না বানানোই ভালো। কনটেন্ট আপনার যন্ত্রণার কারণ না হোক। কনটেন্ট আপনার ভালো রেসপেক্টের কারণ হোক। আর দেখেন আসলে প্রতিটা মানুষ না তাকে যদি চিনতে পারে, সে যেটা নির্মাণ করবে সেটা ভালো হবে। এখন যারা অসুস্থ কনটেন্ট তৈরি করছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, তারা কিন্তু বলবে না যে আমি অসুস্থ কনটেন্ট তৈরি করছি। হুম, হুম, তার মানে হুম। এটা দোষ তাদেরও না। তাহলে তার চিন্তা ভাবনা। তাহলে দোষটা আসলে কার? দোষটা হচ্ছে মানে দেখেন আমি কি বলবো আমি জানি না। যেটাই বলবো আঘাত পাবে কেউ না কেউ। আমি আসলে আঘাতটা দিতে চাই না। আমি শুধু বলব যে আপনার কনটেন্ট আপনার প্রশান্তির কারণ হোক। আপনি আপনি আপনার আপনি বলছেন যে ভিউ হবে না তো ভাই, ভালো জিনিস দেখে না। দেখে। কেন দেখবে না? আপনি একটু দেখেন না, ওয়েট করেন, আপনি সময় দেন। দেখবে, মানুষ দেখবে। ভালো কিছুই মানুষ দেখে। অবশ্যই। ভাই এখানে আপনি বললেন না যে আপনার প্রশান্তির যেই জায়গাটা আছে সেটাতে আপনাকে কাজ করতে। কিন্তু তার প্রশান্তির কারণে যদি অন্যের ক্ষতি হয় তাহলে এই কনটেন্টের মূল্য আসলে কোথায় থাকে? এটা সত্য কথা। অনেক সময় নিজের প্রশান্তি অন্যের ক্ষতির কারণ হতে পারে। হুম। এটা মানতে হয় পৃথিবীতে চলতে গেলে। আ আমার পাড়াতে ধুমধাম করে বক্স বাজিয়ে গান চলছে। ওই রাতটা আমাকে মানতে হয়। সময় বড় খারাপ। প্রতিবাদ করলে বিপদে পড়বেন। সম্মানহানি হবে, প্রাণহানি হতে পারে। প্রতিবাদ যে করবেন, প্রতিবাদের ভাষা বুঝতে হবে। একটা সময় ছিল যে শত্রুতারও একটা ভালো একটা ব্যাপার ছিল। শত্রুর সাথে কেমন আচরণ করবে এর একটা গ্রামার ছিল, একটা রুল ছিল। এখন সেটা নেই। সমাজ হচ্ছে অদ্ভুত নিয়মে চলছে। এ কারণে আ আপনি সর্বোচ্চ একটু সয়ে নিতে হবে। শেখাতে গেলে আপনি বিপদে পড়বেন। শেখাতে যাওয়া যাবে না। বরঞ্চ তাদের জন্য প্রার্থনা করাটাই ভালো। যে তারা যাতে ফিরে তারা যেন আসে। ফিরে আসে এবং এই এত জোরে সাউন্ড, এত জোরে এই গান না শুনলেও চলে। অবশ্যই। ভাইয়া আমরা জানি যে আপনার একটা ছোট ছেলে আছে। মেয়ে আছে। মেয়ে? আচ্ছা, তাহলে আমার একটা ভুল ইনফরমেশন। আমি প্রথমত দুঃখ প্রকাশ করতেছি। আ ভাইয়া আপনার কি ইচ্ছা যে ওকেও আপনি আপনার মতো করে এরকম প্রকৃতি প্রেমী বানাবেন? সে এবং প্রকৃতিপ্রেমী এবং আমি খুব অলৌকিকভাবে মানে আমি অবাক হই। ওর বয়স হচ্ছে ২ বছর ৭ মাস। কিন্তু আচ্ছা, আমি যখন বাইকে কোনো সময় দেখা যাচ্ছে ওর মা প্লাস ও থাকে, হ্যাঁ। তো তখন ও হচ্ছে ২ হাত প্রসারিত করে ফিল নেয়। আ আমি অবাক হই। আমি বলি কি, "মা তুমি এই অনুভূতি কোত্থেকে শিখলে?" জেনেটিক্যালি চলে আসছে। এবং ও আকাশে দিকে তাকিয়ে প্রায়ই মানে খোঁজে, চাঁদ মামা খোঁজে। তো ভালো লাগে। এবং আমার স্বপ্ন যে আসলে স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়। হুম। আমার বাবার স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমি তার উল্টো দিকে গেছি। আমার মেয়ের বেলায় হয়তোবা তাই হবে। তবে আমার স্বপ্ন হচ্ছে এটা যে আ আসলে মেয়েদের ব্যাপারটা না, মেয়েদের জীবনটা অনেক দুঃখের। মেয়েদের নিয়ে না কোনো স্বপ্ন রচনা করা যায় না। অন্তত মেয়ে সন্তানকে নিয়ে না। কেননা মেয়েরা আসলে তার জীবনের কোনো কুল কখনোই ঠিক রাখতে পারে না। বাবার সংসারে একরকম অ্যাটিটিউড করতে হয় তাকে। বিয়ে হওয়ার পর স্বামীর সংসারে গিয়ে আরেক রকম আচরণ করতে হয়। আবার বৃদ্ধ বয়সে গিয়ে ছেলের সংসারে গিয়ে আরেক রকমের রূপ ধরতে হয়। মানে বলে না নারী বহুরূপী, এই কথাটা না একটা পজিটিভ অর্থ আছে আমার কাছে। নারী যে বহুরূপী হবে না, নারীর না নিজস্বতা খুব কম হয়ে যায়। সমাজটা এরকম যে নারীকে বারবার হচ্ছে মানে স্রোতের মধ্যে ঠেলে দেয়া হয়। নারীকে অনেক কিছু সইতে হয় এই জীবনে। আমার মাকে যেমন সইতে হয়েছে। হুম, তো নারীর জীবনটা আসলে খুব বেশি যে স্মুথ এরকম বলা যাবে না। প্রতিটা নারীর জীবনেই খুব যন্ত্রণার। মানে একেকটা স্টেজে একেক রকমের যন্ত্রণা। এই যন্ত্রণার কোনো সীমারেখা নেই। আমার তো মনে হয় প্রত্যেকটি নারী আসলে যন্ত্রণার মানে একেবারে বিশাল বড় একটা গোডাউন তৈরি করে রেখেছে হৃদয়ের ভিতরে। খুলে দিলে পৃথিবী প্লাবন হয়ে যাবে। কারণ দেখেন নাই? বাবার সংসারে বিয়ের আগে মেয়ে একরকম। আবার বিয়ে হয়ে গেলে স্বামীর সংসারে তাকে একরকম অ্যাক্টিং করে চলতে হয়। আরেকটা দুনিয়ার একটা জগৎ হুম। তৈরি হয়। আরেকটা পৃথিবী তৈরি হয়। শ্বশুর-শাশুড়ি এই হাবি-জাবি সবাইকে মেইনটেইন করা। কারণ কোন কিছুতে চুনির থেকে পান খসলেই তো পরের মেয়ে খারাপ হয়। তো সেই ক্ষেত্রে তখন তাকে যন্ত্রণা নিয়ে সবাইকে ট্যাকেল করতে হয়।
এরপর শেষ বয়সে আবার ছেলের সংসারে ফিরতে হয়। তখন কিন্তু তাকে আবার মানে এই জন্য বলে না নারীর আসলে নিজের বাড়ি থাকে না তো। এই কারণে নারীর যন্ত্রণা এত। তো আমার মেয়ের ক্ষেত্রে আমার কোনো ড্রিম নেই ওরকম। ড্রিম করলে আসলে হয় না তা। ও আসলে যেটা ইচ্ছা হোক। একটা বহতা নদীর মতো চলে যাক। ওর যদি মনে হয় যে ভালো করে প্রকৃতি প্রেমিক হবে বা প্রকৃতি নিয়ে কাজ করবে, করুক, না করুক। তবে সমাজে হয় না। ভালো ভাতে আপনি ভালো তরকারি মিলবে না এভাবে। যেদিন ভালো চাউল হবে সেদিন দেখবেন তরকারি আইটেমটা একটু খারাপ হবে। আর যেদিন ভালো তরকারি নিয়ে যাবেন সেদিন দেখবেন আসলে গরম ভাত নেই। দুপুরে রাখা ভাত রয়েছে বাসায়। এরকম হয়। আমি আপনার নারীর যন্ত্রণা এটার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আপনি কি ভাই এটা বলতে পারবেন যে নারীর যন্ত্রণাটা কিভাবে কমাতে পারে একজন নারী? এটা তো আসলে নারীবাদী বক্তব্য হয়ে গেল। পৃথিবীর প্রত্যেকটা মানুষই আসলে যন্ত্রণা আছে এবং সবাই যন্ত্রণা কমাতেও পারে। মানে সয়ে নেওয়ার ব্যাপারটা আছে। হুম, ধৈর্য। প্রত্যেকটা জীবনে সবসময় বসন্ত থাকে না। জীবনে বৃষ্টি আসবে, খরা থাকবে, প্লাবন থাকবে। এটাই নিয়ম। একটা রাত অনেকক্ষণ দীর্ঘ হয় না। একসময় ভোর হয়। হুম, আমাদের দরজায় যখন যন্ত্রণা আসে আমরা তখন ছটফট করি। এত লং কেন যন্ত্রণার সময়টা? কিন্তু যন্ত্রণার সময়টা না একসময় পার হয়ে যায়। খুব অনায়াসেই পার হয়ে যায়। একটু অপেক্ষা করতে হয়। যারা অপেক্ষা করে তারা সূর্যোদয় দেখে। যারা অপেক্ষা করে না তারা রাতের অন্ধকারে মারা যায়। তো আপনাকে বেঁচে থাকতে হবে। অবশ্যই। যন্ত্রণা শেষ হবে। প্রত্যেকটা যন্ত্রণার প্রহর শেষে আলোর দেখা মিলবে। অন্ধকার গলির শেষ আছে। অন্ধকার গলির শেষটা হেঁটে যান। দেখবেন একটা পথ পেয়ে গেছেন। প্রত্যেকটা গলির একটা পথ আছে। জীবনের পথও তাই। আপনি জীবনে সবসময় বসন্তই চান? কেন? জীবনে আপনার অনেক কিছু আসবে। এটাকে মানতে হবে। খারাপ ভালো মিলিয়ে আসলে আমাদের এটাই জীবন। জীবন। ভাইয়া আপনার পছন্দের এমন ৩ জন কনটেন্ট ক্রিয়েটরের নাম বলবেন আপনি? এটা খুব কঠিন প্রশ্ন। খুব কঠিন প্রশ্ন। কনটেন্ট ক্রিয়েটর বলতে আমি সবাইকে আমার ভালো লাগে। সবাইকে ভালো লাগে। হুম, সবাইকে ভালো লাগে এবং আমি সবাইকেই খেয়াল করি। সবার কাছ থেকে শিখি। সবার কাছ থেকে শিখি। নাম মেনশন করাটা দুরূহ হয়ে যাবে। বাংলাদেশের যারা কনটেন্ট তৈরি করে হুম, মালিয়া মেহনাজ শায়রি আপা, হুম, 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 নাদির অন দ্য গো, হুম। বিসমিল্লাহ এগ্রো, তারপরে আমাদের যে উম্মে কুলসুম পপি আপু, তারপরে আমাদের সুমন ভাইয়া। সবার কাছ থেকে শিখি, সবার কাছ থেকে শিখি। কারণ আমি ওনাদের তুলনায় এতটাই অজ্ঞ, এতটাই ছোট যে আমার শিখতে হয় প্রতিনিয়ত তাদের কাছ থেকে। সুতরাং সবাই আমার শিক্ষক, সবাই আমার মানে গুরুজন। ছোট হলেও বয়সে ছোট হলেও তাদেরকে গুরুজন বলেই তুল্য করি এবং আমি সবার কাছ থেকে শিখি। আ একক পছন্দ বলাটা খুব কঠিন হবে। তবে যদি বলেন যে উম আসলে একদম ফাইনালি কাউকে ডিসাইড করতে হবে, এটা খুব কঠিন। কারণ আমি বাংলাদেশে যত কনটেন্ট ক্রিয়েটর আছে, সবাই আমার চেয়ে ভালো করছে। এবং আমি সবার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। আচ্ছা, ভাইয়া আমার কিছু প্রশ্ন আমি আপনাকে মোবাইলে দেখানোর ইচ্ছা আছে। আচ্ছা। তার আগে আমি একটা প্রশ্ন আপনার জন্য করতে চাই। সেটা হলো যে, আপনার একটা কনটেন্ট ছিল ভাইয়া, পুরো একটা গাছ একা হয়ে আছে এবং আপনার হলো যে পাশে ধান ক্ষেতে সব ধানগুলা কেটে দিচ্ছে। হ্যাঁ, আপনি হ্যাঁ। বলছিলেন যে সবাই ওকে ছেড়ে একা, হুম, একা আসে আবার চলে যায়। হুম। এই কনটেন্টটা কেন জানি না আমার অনেক বেশি কষ্ট দিছে এবং আমার একটু হলেও চোখে পানি নিয়ে আসছে। এই কনটেন্টের পিছনে আসলে গল্পটা কি ছিল? এইটা আসলে আমাদের ইকরামুল কবির বলল, "ভাই ওই যে মাঠের মধ্যে একটা গাছ আছে দেখছেন? হুম, এই গাছটা কিন্তু অনেক মানুষের মতো একা। কত ফসল আসে যায়, চলে যায়, চাষাবাদ হয়। গাছটা কিন্তু দিন শেষে থেকে যায়।" মানুষের বেলায় তাই। আমাদের জীবনে কত মানুষ আসে যায়, চলে যায়। এটা ওর ওর চিন্তা। বেশিরভাগ ইথিক্যাল প্রোগ্রামগুলোই ইকরামুল কবির থিংকিং করে। এটা ওর চিন্তা। এক্সপ্রেস করি আমি। বলতে পারেন যে তুলির আঁচড়টা আমি দিই। ও র মেটেরিয়ালস দিয়ে বলে, "ভাই এটা কাদা, এটা দিয়ে কিছু বানান।" তো সেটা রং-চং আমি করি। তো তখন মনে হলো ভালো কথা বলেছে তো। সত্যিই তো। একদম লাইফের সাথে মিলে যে গেছে কত আমার। মানুষ তো এরকম একা। হ্যাঁ। আপনারা দেখেন আপনার জীবনে কতগুলো বসন্ত এসেছে, চলে গেছে। মানুষের বেলায়ও তাই। কত মানুষ আপনার চলার পথে সঙ্গী হয়েছে। দিন শেষে কেউ নেই। একদম ক্লাস 5 থেকে একবার ফ্ল্যাশব্যাকে চিন্তা করেন। সেই যে ডাগর চোখের মেয়েটা আপনার জীবনে এসেছিল, হারিয়ে গেছে কোথাও। যার সাথে বলা কথা ছিল যে একসাথে অনেক দূর হাঁটবো, হাঁটতে পারেননি। হাত ছেড়ে দিতে হয়েছে। উফ! প্রকৃতি তাকে অনেক দূরে নিয়ে গেছে। এক আকাশের নিচে আছেন ঠিক আছে। কিন্তু সে কিন্তু অন্যের ঘরে হয়তোবা। তো সেই যে হাই স্কুলে পড়া একটা মেয়ে কি লাউডলি হাসতো, তাকে আপনি আর পারবেন না। খোঁজ নিয়ে দেখেন তার হাসিটা বড্ড ম্লান হয়ে গেছে। সংসারের চাপে সে এখন হাসে না আর।
আপনার জীবনে একাকিত্ব কতটুকু কাজ করে? মানুষ তো মূলত একাই। হুম। আমার স্ত্রী শুয়ে আছে, মেয়ে শুয়ে আছে, আমি শুয়ে আছি। কিন্তু আমি তো পিছনে একা। চোখ বন্ধ করেন, একটাও লাইট নেই, একটাও ক্যামেরা নেই, একটা মানুষও নেই। কবরের মতো লাগবে। চোখ বন্ধ করে দেখেন। চারপাশে অন্ধকার, অন্ধকার। মানুষ একাই। সবাই একা। আপনার কেউ নেই প্রকৃত অর্থে। কারণ কেউ দিন শেষে ভাববে না আপনি কেমন আছেন। কেউ ভাববে না। শুধু আপনার ফোনে যতগুলো ফোন আসবে, সবগুলো প্রয়োজনের ফোন। একটা ফোনও নেই যে বলবে, "আরাফাত, তোমার মনটা কেমন আজকে ভাই? আমি তোমার মনের খবর নেওয়ার জন্য ফোন দিলাম।" কেউ না। কেউ না। যত ফোন আসছে, এখানে যত লোক আছে ক্যামেরার পেছনে, সবার যত ফোন আসছে, সব প্রয়োজনের ফোন। কেউ বলছে, "কখন ফিরবা?" কেউ বলছে, "ভাই, আপনার সাথে দেখা করার কথা ছিল।" কেউ বলবে, "আমার টাকাটা দিলেন না।" কেউ বলবে, "এই কাজটা করলেন না।" সবার এক প্যারা। খোঁজ নেওয়ার জন্য নো, কেউ বলবে না, জাস্ট আমি কোনো কারণ নেই, আমি ফোন করেছি তোমার জন্য। তুমি ভালো আছো ভাই? অন্য কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, তুমি তুমি ভালো আছো? ঠিক আছো? সুস্থ আছো? আচ্ছা, রাখি, রাখি। হ্যাঁ, দেখেন এরকম হয় না, এরকম ফোন আসে না। Exactly. মানুষ একা। মানে আমরা সবাই তাহলে একা দিন শেষে। ডেফিনিটলি। আমি সবাই একা। ভাইয়া, আপনার ভবিষ্যতে এমন কোনো প্ল্যানিং আছে যে এমন কিছু করে যেতে চান যার কারণে আপনাকে মানুষ মনে রাখবে? খুব কঠিন। আমারও তো মেধা নেই ভাই। আমার সৃষ্টিশীলতা অতটা প্রগড় না মানে এখনো আপনাকে অনেক মানুষ যে আমার ভালোবাসে। কিছু মানুষ মনে রাখবে। মানুষ মনে রাখে না। পৃথিবীর সবচেয়ে চমৎকার একটা শব্দ কি জানেন? হ্যাঁ। মানুষ সব ভুলে যায়। মানুষ যত বড় দুঃখই পাক, ভুলে যায়। সুচিত্রা সেনের লাস্যময়ী চেহারা ভুলে গেছে মানুষ। আর আমি তো কোন ছাই, ফু দিলে উড়ে যাবে। একদিন অনলাইনে না থাকলে পরের দিন আমাকে কেউ খুঁজে পাবে না। আর আমি আমার অবস্থানটা বুঝি যে কত ঠুনকো আমি। এ কারণে সবসময় মাথা নিয়ে বলি, জি ভাই, পারি না, জানি না, পরাজিত। কিছু কাজ করে যেতে চাই নিজের সন্তুষ্টির জন্য। মানুষ মনে রাখবে না, এটা আমি জানি। মানুষের অত সময় নেই। মানুষের সত্যি অত সময় নেই। আপনি আমি নাম মেনশন করব না। আমি এমনও দেখেছি প্রিয়জন মারা যাওয়ার পর এত কান্না, এত কান্না, এত আর্তনাদ, এত হাজারি, যেন এই মানুষটাকে বাঁচানো যাবে না। অনেকে তো বলেই ফেলেছে উনি আর জীবনে স্বাভাবিক হতে পারবেন না। আমি 2 সপ্তাহ পর তাদেরকে দেখেছি দ্বিগুণ উৎসাহ নিয়ে পৃথিবীতে ফিরে আসতে। Yes. প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এবং তারা এতটা হাই ফেসিয়াল, এতটা মেকআপের আস্তরণে নিজেকে এতটা চমকপ্রদ করে মানুষের সামনে নিয়ে এসেছে তারা, যেন তার জীবনে কোনো প্রিয় দুঃখের। বিচ্ছেদই হয়নি। সব ঠিক আছে তার। মানুষ সব পারে। মানুষ সব পারে। মানুষ এতটা পারে যে তার সবচেয়ে কাছের মানুষকে সে টুকরো টুকরো করে জবাই করে সেই ঘরে সে ঘুমিয়ে থাকতে পারে। পারছে তো। ঢাকাতেই ঘটেছে তো কিছু গত মাসে। মানুষ সব পারে। মানুষের চেয়ে এত দুর্বোধ্য প্রাণী আর এত নিষ্ঠুর প্রাণী আর একটাও নেই এই জগতে। শুধুমাত্র মানুষই সব পারে। আর কোনো প্রাণী পারে না এতটা। আল্লাহ হয়তো বা ওই ক্ষমতা মানুষকে শুধু দিয়েছে। নিষ্ঠুরতার সীমা নেই, ভালোবাসার সীমা নেই। এরা যখন ভালোবাসা ব্যক্ত করে তখন মনে হয় যে এই কি ভালোবাসা। ঘৃণার বেলায়ও তাই। এখন মানুষ আমাকে ভালোবাসছে, আমি একটু ভুল করি তো মানুষ আমাকে একদম ধুয়ে দেবে, চিড়ে চাপটে দেবে, বলবে বড় বড় কথা বলা, ফাজিল একটা লোক, সব মুখোশ। এরকমই হয়। একদম বাস্তবতা তো আসলে তাই বলে। ভাইয়া, আপনার কন্টেন্টের সাথে অনেকটা কৃষির সাথে সম্পর্কিত অনেকটাই থাকেন। বাংলাদেশের কৃষি নিয়ে আপনার কি চিন্তা ভাবনা খুব বা? কঠিন। যেখানে কৃষি নিয়ে কেউই ভাবে না সেখানে আমি একা ভাবাটা কঠিন। কেউ ভাবে না বললে আবার ভুল হবে। যারা কৃষি রিলেটেড লোক আছে তারা বলবে যত কাজ তুমি করতেছো। আমি আবারও ক্ষমা চাচ্ছি। ব্যাপারটা ওরকম না। আমি চাচ্ছিলাম যে কৃষককে ডিগনিটিটা দেয়া হোক। কৃষককে প্রথম সারির চেয়ারটা দেয়া হোক। কৃষককে ঘোষণা করা হোক এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, এই প্রজন্মের হিরো। একটা অনুষ্ঠানে প্রথম সারির চেয়ারটা কৃষকের জন্য বরাদ্দ, লেখা আছে ফার্মার। তারপর ডাক্তার দেন, কবিরাজ দেন, ব্যারিস্টার দেন, যা দেন দেন, কৃষক প্রথমে বসবে। বসো ভাই। ওই কৃষক দ্বিগুণ উৎসাহে কাজ করবে। করা হয় না তো? করা হয় না কখন? লুঙ্গি পরা, গায়ে মাটি মাখা লোক দেখলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। সুতরাং এখানে কৃষক নিয়ে ভালো থিঙ্কিং করাটা কঠিন। এখন আমি বলবো যে এত এত কোম্পানি, এত আয়োজন, কৃষক নিয়ে এত, সবাই নিজের ব্যবসার জন্য। হৃদয় থেকে কৃষককে ভালোবাসার মানুষের সংখ্যা কম।
এটা শুনলে আমার কোম্পানির লোক আমাকে বলবে, যা তুমি সব ভালোবাসতো, আমার বাসি না। যাবো কোন দিকে? জ্বালা তো সব জায়গায়। তো কোম্পানির লোকও ডেফিনেটলি কৃষকের জন্য চিন্তা করতেছে, কিন্তু আমি আসলে কৃষককে যেভাবে ভালোবাসতে চেয়েছিলাম, কৃষকের যে সম্মানটা দেখতে চেয়েছিলাম, সেটা পাচ্ছি না বলে আমি বলছি, এটা আমার অপিনিয়ন, ভুল হলে ক্ষমা চাই। আমরা তো সবাইকে ভাইয়া মানে খুশি করাতে পারবো না চাইলেও। যন্ত্রণা তো ওই জায়গায়। আপনি সবাইকে খুশি না করলে আপনি কখন আপনি ভালো লোক? যখন আপনি তার মতো। একটু উল্টো কথা বলে দেখেন, আপনি খারাপ, ভীষণ খারাপ। কেন ভাই আপনি সবাইকে খুশি করাতে চান? সবাইকে খুশি না করিয়ে কি করব? বেঁচে থাকতে তো হবে। বেঁচে থাকাই তো কঠিন, চ্যালেঞ্জিং। এলোমেলো কিছু করলে তো আমার মতো মানুষ ফুদে উড়িয়ে দেবে। আলটিমেটলি আমার তো মাথা 4-5টা নিয়ে আসেনি ভাই দুনিয়ায়। আমার একটা বউ আছে, বাচ্চা আছে, সেটা মাথায় রাখতে হবে না? তাই একটু নাটক করে, ছলছতরি করে সবাইকে খুশি রাখার চেষ্টা করা লাগে। ভাইয়া কিছু খুবই শর্ট কোশ্চেন করবো আপনার জন্য। আমরা শেষের পথে নিশ্চয়ই। এক্স্যাক্টলি, আমরা Thank খুব you. বেশি আপনার থেকে সময় আমরা নিব না, 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 কারণ মানে আপনি সময় নিয়ে না, সময়ের শেষ নেই। আমি যদি এখন ফিরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করি, আমার হাতে 2 মাস সময় থাকবে। ডাক্তার বলবে 2 মাসের নিচে বের করতে পারবেন না। সুতরাং সময় টময় নিয়ে আমাদের প্যারা নেই। আমরা আসলে আমি চিন্তা করছি কি, আমার ক্যামেরার পেছনে যে দুটোটা থাকে, অবশ্যই। ওনারা অনেক টায়ার্ড। মানে এটা আমাদের কম্বাইন কাজ, আমাদেরই কাজ, বাট হচ্ছে আমি মানে ওনাদের ব্যাপারটা আমাকে ভাবতে হবে। না অবশ্যই, আমি বেশি সময় আর নিব না, একেবারে খুবই স্বল্প সময় নিব আপনার কাছ থেকে। ভাইয়া আপনি এগুলো উত্তর দিচ্ছেন, তাও আমি সংক্ষেপে জানতে চাইবো, টাকা না শান্তি, আসলে লাইফে কোনটা বেশি দরকার সবার জন্য? টাকা। কেন? টাকা হলে শান্তি চলে আসবে। কিন্তু আপনি তো তার আগে উত্তর দিয়েছিলেন যে আসলে শান্তি। শান্তির পিছনে ছোটা দরকার। শান্তির পিছনে ছুটতে হবে, কিন্তু টাকা না হলে? আপনি শুধু শান্তি খুঁজে পেলেন আর আপনার সব বাবা মা সব না খেয়ে বসে থাকলে হবে? আমি বলেছি আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে সৎ থাকতে হবে, দেন আপনি শান্তি পাবেন। আমি বলি নাই যে 1 টাকা আয় করবেন না, সারাদিন ঘুরে বেড়াবেন ঢাকা শহরে, শান্তি মিলে যাবে। এটা সম্ভব না। অবশ্যই। টাকা না থাকুক, আপনি ভালো বন্ধু না, আপনি ভালো সন্তান না, ভালো কেউ না, টাকা তো দরকার, অবশ্যই টাকা দরকার, কিন্তু আমি বলছি সে কোন টাকা। ডেফিনেটলি আপনি এখন গিয়ে আছে মানুষের মাথায় মানে বাড়িতে টাকা নিতে পারবেন না, ওই টাকা না, ওইটা তো টাকা না, ওর সঙ্গে অন্য কিছু। অবশ্যই। ভাইয়া নিজের জীবনে এমন কোন ভুল ছিল যেখান থেকে আপনি সবচেয়ে বেশি শিক্ষা নিয়েছেন? হ্যাঁ, ভুল ছিল মানুষকে ট্রাস্ট করা, মানুষকে অদ্ভুত প্রাণী। সঠিক উত্তর একদম। মানে এটা আরেকটা এক্সপ্লেন আমরা জানতে চাই। আসলে জীবনে মানুষের কিছু ভুল থাকে, যে ভুলের এক্সপ্লেন আসা মানে কি বলবো, যার ব্যাখ্যা করতে হয় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা গোপন দুঃখ থাকে, যে দুঃখটা হচ্ছে জিয়ে রাখা মাছের মতো। হাঁড়িতে জিয়ে রাখা মাছগুলো যেমন একদিনে সব কেটে কুটে রান্না করা যায় না, দুঃখও এরকম। তো আসলে সব দুঃখ বর্ণনা করে ফেললে আপনার সৃষ্টি থেমে যাবে। দুঃখটা হচ্ছে মানুষের সাথে, আচ্ছা, স্রেফ মানুষের সাথে, এবং সেখানে সে জেন্ডার ফ্যাক্টর না, মানুষের সাথে। আর মানুষের সাথেই তো আছি, বাঘ ভাল্লুকের সাথে তো আর 1 মাসও থাকিনি। দুঃখ যত মানুষের সাথেই। তবে আমি মনে হয়েছে এখন যে না, আমি তো ট্রাস্ট করেছিলাম তাদেরকে, তারা ট্রাস্ট সেটা রাখতে পারেনি, এটা তাদের ব্যর্থতা, এটা আমার কোনো ব্যাপার না। জুয়েল ভাই 5 বছর পরে যদি অনেক বড় হয়ে যায় তাহলে তিনি বদলে যাবে, এমন কি হতে পারে? আমি আবার শুনতে চাচ্ছি প্রশ্নটা। জুয়েল ভাই 5 বছর পরে অনেক সফল হলো, এখন সফল হলো আমাদের পার্সপেক্টিভে বা আমাদের চোখে অনেক সফল হলো। জুয়েল ভাই কি এরকম ভাবে আমরা 5 বছর পরে দেখতে পাবো? না, না, সম্ভব না। 5 বছর পরে প্রকৃতি সময় আমাকে চেঞ্জ করবেই। আমি তো রোবট না, আমি তো পাথরের মূর্তি না। আমি বলে দিলাম না, না, আমি তো পুত পবিত্র সারা জীবন এরকম থাকবো, এরকম চিন্তা থাকবে না, এটা হয় না। আমি এখানে আসছি বাসে ঝুলতে না, আপনি এখন BMW গাড়িতে চড়িয়ে আমাকে ঘোরান, আমার চিন্তা চেতনা চেঞ্জ হয়ে যাবে। এটা সহজ, মানতে হবে এটা। সারা দুনিয়ার গরিব মানুষ আমার ছোট লোক মনে হতে পারে, মনে হতে পারে ওফ কি দুর্গন্ধ বাইরে, গ্লাসটা উঠিয়ে দাও না, একটু বৃষ্টি নামলে ভালো হতো, আমার মনে হবে না রাস্তার পাশে কে ভিজছে। তবে এটা সত্য, নিজেকে মাটিতে রাখতে চাই। অবশ্যই ভাইয়া, এখনকার তরুণদের মাঝে আপনার চোখে কোন জিনিসটা সবচেয়ে মিসিং দেখতেছেন? চিন্তা শক্তির ভয়ানক অভাব, বই পড়া মানুষ নেই, কেউ বই পড়তে চায় না। আর আমি জানি না বই না পড়ে কিভাবে মানুষ এত শিখবে। পৃথিবীর প্রত্যেকটা সন্তানের উচিত প্রতিদিন অন্তত 20 পেজ করে বই পড়ে ঘুমাতে যাওয়া, বাট এইটার অভাব খুব বাজেভাবে দেখা যাচ্ছে। আর বই না পড়লে কেউ যে সৃজনশীল হবে আর ঠিকঠাক শিখবে এরকম হতে পারে না, কারণ কারোর কাছে আল্লাহ ওহী পাঠায় না। এমন কি কখনো মনে হয়েছিল যে আশেপাশে সবই আছে কিন্তু তাও কিছু নাই, এরকম কখনো মনে হয়? সবসময় হয়,
কারণ আপনার চারপাশে শূন্যতা থাকবে, ক্রাইসিস থাকবে, এটাই নিয়ম। আমার বেলায় তাই সবসময় মনে হয়। ওকে, কষ্টগুলা কি আপনাকে শক্ত করছে নাকি সময়ের সাথে সাথে ভেঙে দিচ্ছে? না, কষ্টগুলো সবসময় আমার শক্তিতে রূপান্তরিত হয়েছে। যত আঘাত পেয়েছি তত শক্ত হয়েছি। সবার বেলায় তাই হওয়া উচিত। আচ্ছা, আপনি কি এই যে আপনি একটু আগে বলছিলেন যে ভাই আপনার বিশ্বাসটা ভাঙছে, আমি বলছিলাম যে একটু এক্সপ্লেন করার জন্য আমি এই প্রশ্নটা আবার রিপিট আমার কাছে আসলো যে আপনার কি কখনো মানে এমন স্পেসিফিক কোনো মানুষের কারণে যে আপনাকে অতিরিক্ত মাত্রায় বিশ্বাসটা ভাঙছে এবং যার কারণে আপনি আজ জুয়েল ভাই হতে পারছেন? না, দেখেন কোনো মানুষের বিশ্বাস ভাঙা আর গড়ার পেছনে একটা মানুষ তৈরি হয় না, বা একটা সময়ে মানুষ দাঁড়ায় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন লাগে। আমি আপনার সামনে কথা বলছি না, এটা আমার একটা অর্জন, ছোট হোক বড় হোক অর্জন। এর পেছনে আমার সবার অবদান আছে, জানেন। আমার টিমে যারা কাজ করছে তাদের অবদান সবচেয়ে বেশি। দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি মেম্বারদের কন্ট্রিবিউশন আছে, পাড়া প্রতিবেশী, এলাকার লোক, সবার অবদান আছে। বরঞ্চ সবার অবদানকে অস্বীকার করে নিজে নিজে বসগিরি করাটা একটা চরম লেভেলের স্বার্থপরতা এবং খুব অসুস্থতা। এটা আমি একদমই চাই না। সবার দোয়া না থাকলে না কখনো হয় না। আমার গ্রামের লোক তো ছোটবেলা আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতো, তারা তো আমাকে মেরে ফেলেনি, তারা আমাকে বাঁচিয়ে রেখেছে। যখন আমি হেল্পলেস ছিলাম, যখন ছোটবেলায় আমি সোজা হাঁটতে পারতাম না, গ্রামের মানুষ আমাকে মানে বনবাসে পাঠায়নি, আমাকে তারা তাদের সোসাইটিতে রেখেছে। খারাপ শেখাক, ভালো শেখাক, কম শেখাক, বেশি শেখাক, শিখিয়েছে তো, বাঁচিয়েছে তো। কেউ তো ডেকে বলেছে না একটা বিস্কুট খাও, তাহলে তাদের কন্ট্রিবিউশনটা আপনি স্বীকার করবেন না? অবশ্যই। একক কোনো মানুষের প্রভাব কারোর জীবনে আছে এটা আমার বিশ্বাস হয় না। মানুষের জীবনে সবার প্রভাব আছে। যেমন আপনি এখানে প্রোগ্রামটা করছেন, কত ভাইয়া কোঅপারেট করতেছে না? সবার ডেডিকেশন আছে না? এইটাকেই স্বীকার করাটা বলে। এটাই হচ্ছে কৃতজ্ঞতা, এটা হচ্ছে ভালোবাসা। এটা ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না, অন্য কিছু হয়ে যায়। অন্য কিছু আর হবো না, মানুষই থাকি। ভাই আমরা একেবারে একদম শেষ ধাপে চলে আসছি। লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো যে আমাদেরকে, আমি একটু আগে যখন আপনার টিমমেট ভাইয়ের সাথে আসতেছিলাম তখন ভাই বলতেছিল যে কয়েক বছর আগে আপনার সাথে এমনও হয়েছিল যে আপনাকে অনুষ্ঠানে ডাকা হয়েছে কিন্তু কথা বলার ফ্লোর দেওয়া হয় নাই। হ্যাঁ, লট অফ টাইম, লট অফ টাইম। আসলে কত যে ঠকেছি, কত যে বঞ্চিত হয়েছি, কত জায়গায় যে অপমানিত হয়েছি, এ সীমারেখা নেই। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি আমারটা চালিয়ে যাই, দেখি কি হয়। তো মানুষ আসলে, সব মানুষ যে একবার আপনাকে চিনে ফেলবে এমনটি না। মানুষ আপনাকে দুঃখ দেবে, আঘাত দিবে, ভেঙে দিবে, আপনাকে মানে বঞ্চিত করবে। বাট আপনি আপনার যে কাজ, আপনি অল্প হোক বেশি হোক প্রতিদিন করতে হবে আপনার। আমার শুধু মনে হয়েছে একদিন না একদিন আমি পারবই। যখন সব ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সংসার ছেড়েছি, কত কিছু ছাড়লাম। কিন্তু দেখেন না, আসলে আমি কিন্তু সেই পথে এখনো আছি। জানি না আল্লাহ কতদিন রাখবে, তবে আছি। এই বঞ্চিত হওয়াটা ডেফিনিটলি শক্ত করেছে। এবং যারা বঞ্চিত করেছে, যারা অপমানিত করেছে, যারা ঠকিয়েছে, যারা লাঞ্ছিত করেছে, তাদের প্রতি কৃতজ্ঞ। যে তারা যদি এটা না করতো আমরা জুয়েল ভাই তাহলে হয়তোবা এভাবে ভাবতাম না, জীবনটা সহজ হয়ে যেত। তারা আমাকে এতটা বঞ্চিত করেছে, অপমানিত করেছে বলেই বারবার মনে হয়েছে যে না, 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 আমি দেখাতে চাই, করতে চাই। এই চাওয়াটা তৈরি হয়েছে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে আপনার কণ্ঠ সামনে আসলে মানুষ নির্দ্বিধায় বুঝে যায় যে আমার এমন হয় কি আপনার কণ্ঠ ইউজ করে অনেক ভিডিও তৈরি করা হয়, অনেক ভিডিও, মানে লটস অফ। আপনি দেখবেন অনলাইনে গেলে আপনি স্ক্রল করার সাথে সাথে কন্টেন্ট অন্য কিছু, কিন্তু আপনার কণ্ঠটাই, ভয়েসটা ইউজ করা হচ্ছে। কিন্তু ওই ভয়েসটা আমার ধারণা ম্যাক্সিমাম অডিয়েন্স এক নিমিষে ধরে ফেলতে পারে যে এটা আপনার ভয়েস। মানে মানুষ এখন আপনার ভয়েস শোনার জন্য অপেক্ষা করে, আর ঠিক একটা সময় আপনাকে কথা বলা সে ফ্লো দেওয়া হয় না। এখন এসে আপনাকে মনে হয় না যে আমার জীবন আসলে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ? আমি এবং আমার টিমমেটরা কখনোই ওই সমস্ত কন্টেন্টের নিচে গিয়ে কমেন্টে গিয়ে বলে না যেটা আমাদের প্রোডাক্ট, আমাদের পণ্য, আমাদের ভয়েস। আমিও বলি না। আমি দেখিনি। হ্যাঁ, কেন? ওনারা ব্যবহার করতেছে, করুক। এটা তো আমি এখনই আমি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে কণ্ঠস্বর ভেঙে যায়, আপনি ঠিক করে দিতে পারবেন? অহংকার করা কিছু নাই তো। যা করছে করুক। আমার রিজিকের ভাগ কেউ নিতে পারবে না তো। অবশ্যই। তো ভালোই তো লাগছে। ওনারা আবার মিউজিক দেখে আপনি কি করে ছাড়ে, আমার ভালোই লাগে। আমি মনে করে শুনি। ভালো লাগে। যে ওরা তো ভালো করতেছে। আমি মাঝে মাঝে বলি যে ভাই আপনার চাইতে ভালো এডিট এটা করতেছে।
এটা ভালোই লাগে, খারাপ লাগে না। হুম। তবে আসলে কি কপিরাইট বলে একটা ব্যাপার আছে তো। কবে দেখা যাচ্ছে উল্টো আবার এই প্রভাব আমার উপরে না পড়ে, আমাদের প্ল্যাটফর্মের উপরে না পড়ে। হ্যাঁ। এটা একটা চিন্তার ব্যাপার। কিন্তু বললেই তো আর মানুষ শুনবে না। তো আসলে এই যে পাগলের সাঁকো ঝাঁকানোর কথা বলে আর কি লাভ? যে যা করছে করুক। আমরা শুধু নীরবে উপভোগ করতে থাকি। রিজিক যে কয়দিন আছে, সে কয়দিন কিছু হবে না ভাই। আর রিজিক শেষ হয়ে গেলে পৃথিবীর সবচেয়ে সেরা আইটি এক্সপার্টও এই প্ল্যাটফর্মটাকে রক্ষা করতে পারবে না। এবং আপনি যদি মার্ক জাকারবার্গ নিয়ে এসে বসিয়ে রাখেন, সম্ভব না। রিজিক যদি উঠে যায়, কোনোভাবেই প্ল্যাটফর্ম রাখা সম্ভব না। থ্যাংক ইউ ভাই। আসলে আপনি এত কষ্ট করে আমি আসলে মানে খুবই লজ্জিত যে আপনাকে অনেকটা বিরক্ত করে না, ফেলছি। একদমই না। হ্যাঁ। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আ আমি একটা কথা বলি, আপনি অনেক বড় হবেন এবং আপনার টিম যারা আছে সবাই কোঅপারেট করছে। তারা সত্যিই অনেক বড় কিছু করবে একদিন। কারণ এতটা ধৈর্য নিয়ে এবং তারা শেষমেশ জিতেছে। অবশ্যই আমি মনে করি জিতেছে বলব কি? আজকে তো অনেক ঝামেলা ছিল। আমি আপনাদের একের পর এক সময় চেঞ্জ করিয়েছি। আপনারা তারপরেও ডেকেছেন এবং ওয়েট করেছেন। আপনারা জিতেছেন, হেরে গেছি আমরা। আমরা টাইমটা রক্ষা করতে পারিনি। ক্ষমা চেয়ে নিচ্ছি। না, না, না। ভাইয়া প্রথমত আমি আসলে ১ম থেকে মানে আপনার যখন কনটেন্ট দেখতাম তখন আমি না এটা বুঝতে পারি না যে আপনাকে রিচ করার জন্য যে এতটা সহজ হয়ে আছে। সবার বেলায় তাই। সবার বেলায় তাই। যেকোনো ভ্যান চালক, রিক্সা চালকও অনায়াসে রিচ করতে পারবে আমাকে। হ্যাঁ, There is nothing in the world সেটা হচ্ছে যে সেলিব্রিটি এসব শব্দ ভালো না। আমরা কেউ পছন্দ করি না। আমাদের টিমে সবাই অপছন্দ করে। আমরা মানুষের জন্য সব উন্মুক্ত রেখেছি। কি দরকার? এত বেশি স্পেশাল সাজার তো দরকার নেই ভাই। জীবনে সহজ করলে সমস্যা কোথায়? আমি বুঝি না। মানে আপনি কি ১ কোটি বছর আগে নিয়ে আসছেন? ভয়টা কোথায়? এত প্রোটোকল, এত সিকিউরিটি, এত স্টাইল, এত ভঙ্গি কেন? মানে জীবনটা সহজ করলে প্রবলেম কোথায়? প্রবলেম নেই তো। মানুষের এই খোঁজ নেওয়াটা, কথা বলাটা, আগ্রহটা, টেক্সট করার এটাও তো সৌভাগ্য নিয়ে আসতে হয়। ইচ্ছা করলেই কি আর কেউ কাউকে টেক্সট করে? ইচ্ছা করলেই কেউ কারো সাথে কথা বলতে পারে? তো সেইখানে আপনি এত বেশি তো শাহরুখ খান, সালমান খান কেউ হয়ে যায়নি আমরা। আমরা তো সহজ একটা পেজ চালাই। একেবারে মামুলি একটা কনটেন্ট ক্রিয়েটর যাদের নুন আনতে পান্তা ফুরায়। তাদের এত পাঠ পড়তে দরকার নাই। তারা সহজ থাক, মানুষের কাতারে থাক, মানুষ থাক। এই ভালো। আবারও ধন্যবাদ ভাইয়া আমাদের শোতে আসার জন্য থ্যাংক ইউ। আর এতটা সময় দেওয়ার জন্য আমাদের। অনেক খুশি হয়েছি। এটা অনেক খুব ভালো ছিল, আউটস্ট্যান্ডিং। কারণ হচ্ছে অনেক ব্যতিক্রম প্রশ্ন উঠে এসেছে। আমার ভালো লেগেছে। আমরা মজা করে উত্তর দিয়েছি এবং আমাদের টিমের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনেক সাধুবাদ জানাচ্ছি এবং আমার বিশ্বাস আমি আস্তে, আস্তে বলছিলাম যে এই ভাইয়েরা অনেক দূর যাবে। এদের জার্নিটা অনেক। এরা হচ্ছে লম্বা রেসের ঘোড়া। এদেরকে হারানো খুব কঠিন। বোধহয় তাই হবে ইনশাআল্লাহ। দোয়া করুন ভাই। আর আমরাও চাই যে চিত্ত মিডিয়া অনেক বড় হোক থ্যাংক ইউ। এবং সারা বাংলাদেশের চাইতেও বাংলাদেশের বাইরেও ভালোবাসার থ্যাংক মানুষ ইউ। তৈরি হোক। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।